নমস্কার, রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজ শুনছেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা রহস্য কাহিনী কাঞ্চনপুরের প্রেত রহস্য। গল্প পাঠে আমি সুদীপ্ত। ভদ্রলোক ঘরে ঢুকে করজোড়ে কর্নেলকে নমস্কার করে বললেন, গতকাল সকালে আমিই ফোন করেছিলাম। আমার নাম শিবকালী রায়। কর্নেল হাতের ইশারায় তাকে বসতে বললেন। ভদ্রলোক শীর্ণকায়, গায়ের রং কালো, খাড়া নাকের নিচে সরু গোঁফ, তার পরনে ছাই রঙের পাঞ্জাবি এবং ধুতি। আমাকে তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য করছিলেন। কর্নেল বললেন, আলাপ করিয়ে দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক সত্যসেবক পত্রিকার সাংবাদিক। আপনার সব কথা জয়ন্তর সামনেই বলতে পারেন, কারণ সে আমার সহকারী। শিবকালীবাবু আমাকে নমস্কার করে বললেন, হ্যাঁ, মনে পড়ছে বটে, ব্রজেনবাবু আপনার কথাও বলেছেন। বলে তিনি কর্নেলের দিকে ঘুরে বসলেন। বললেন, আপনাকে তো বলেছি কর্নেল সাহেব, বেজো মানে আমার পিস্তুত দাদা ব্রজেন পুলিশে চাকরি করত। এই সময় ষষ্ঠীচরণ ট্রেতে 3 কাপ কফি নিয়ে এলো। কর্নেল বললেন, কফি খান শিবকালীবাবু, আপনাকে ক্লান্ত দেখাচ্ছে, কফি নার্ভ চাঙ্গা করে। তাকে কফি খেতে অভ্যস্ত নন বলেই মনে হলো। কিছুক্ষণ চুপচাপ কফি খাওয়ার পর তিনি বললেন, এবার কথাটা আরম্ভ করি তাহলে। কর্নেল বললেন, হ্যাঁ, আপনার গুপ্ত কথা এবার শোনা যাক। শিবকালীবাবু কেন কে জানে কর্নেলের কথা শুনে হাসবার চেষ্টা করে বললেন, গুপ্ত কথাই বটে, তবে এখন আর গুপ্ত কথা পড়ে নেই, সারা কাঞ্চনপুরে সারা পড়ে গেছে। কর্নেল বললেন, হ্যাঁ, গুপ্ত কথা ফাঁস হলে এমনটা হয়। যাই হোক, এবার কথাটা বলুন। শিবকালীবাবু অর্ধেক খাওয়া কফির পেয়ালা ট্রেতে রেখে প্যান্টের পকেট থেকে রুমাল বার করে মুখ মুছলেন। তারপর চাপা গলায় বললেন, একদিন নয়, পরপর 3 দিন একই রকম ঘটনা। রাত 1টা বাজলেই প্রথমে আমার দাদা রক্ষাকালীর জানলার কাছে, তারপর আমার ঘরের জানলার কাছে ফিসফিস করে কে বলে ওঠে, সুদে আসলে 1 লাখ। বার্তিনেক একই স্বরে কথাটা বলার পর কেমন একটা সনসন শব্দ হয়। কর্নেল একটু হেসে বললেন, আপনাদের তো একসময় জমিদারি ছিল বলছিলেন, সেই আমলে আপনাদের বংশের কেউ কারো কাছে টাকা ধার করেননি তো? শিবকালীবাবু জোরে মাথা নেড়ে বললেন, না, জমিদারি ছিল আমার ঠাকুরদার আমলে। তার আমলেই দেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ হয়। ঠাকুরদার সঙ্গে অনেক উঁচুতলার লোকের ভাব ছিল, তাই জমিদারির ক্ষতিপূরণ শিগগির পেয়েও গিয়েছিলেন। তারপর আমার বাবা তো ভোটে দাঁড়িয়ে এমএলএ হয়েছিলেন। আপনার বাবার নাম কি ছিল? কালীপ্রসাদ রায়। আমি বললুম, তাই বুঝি আপনার আর আপনার দাদার নামে কালী বসেছে? শিবকালীবাবু আগের মতো হাসবার চেষ্টা করে বললেন, ভালোভাবে বসেনি, তবে আমাদের 2 ভাইয়ের এই নাম নাকি আমার ঠাকমা স্বপ্নাদেশ পেয়ে রেখেছিলেন। কর্নেল বললেন, আপনাদের গৃহদেবতা তাহলে নিশ্চয়ই মা কালী? আগে হ্যাঁ, তা যা বলছিলাম। পরপর 3 রাত্রির এরকম অদ্ভুত ঘটনা ঘটেছে, আর আমরাও যে চুপচাপ বসেছিলুম তা নয়। দ্বিতীয় রাত্রির পর রাত 12টায় বাড়ির আলো নিভিয়ে ওত পেতে পিছনের দিকে ঝোপের আড়ালে বসেছিলুম, হাতে টর্চ, আর দাদার হাতে তো দোনলা বন্দুক। আমাদের সঙ্গে ছিল বাড়ির পুরনো কাজের লোক ভোলা। তারপর মশার কামড়ে অস্থির হয়ে আমরা একটা বাজার মিনিট 5 আগেই টর্চ জেলে তন্ন তন্ন করে সবখানে খুঁজলুম। যদি কোনো বজ্জাত মানুষ ওইভাবে আমাদের ভয় দেখাতে আসে, তাহলে সে 1টা বাজার একটু আগেই আসবে। তাছাড়া তাকে দোতলা জানলার কাছে উঠতে হবে। উঠবে কি করে? জলের পাইপ জানলার কাছাকাছি নেই। এই বলে শিবকালীবাবু হঠাৎ খুব গম্ভীর হয়ে গেলেন। তারপর চোখ বড় করে বললেন, আশ্চর্য ব্যাপার কর্নেল সাহেব, আমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়েছি, তারপর অন্য রাতের মতোই নিচের বসার ঘরে প্রকাণ্ড দেওয়াল ঘড়িতে ঢং করে 1টা বাজল। আর সঙ্গে সঙ্গে পাশের ঘর থেকে দাদা চিৎকার করে উঠলেন, শিবু শিবু, সে ব্যাটা এসেছে। তারপরেই শুনলুম বন্দুকের গুলির শব্দ। দাদা পরপর 2টো গুলি করার পরই আমি মশারির ভিতর থেকে বেরিয়ে টর্চ হাতে জানলা খুলতে যাচ্ছি। হঠাৎ শুনি সেই ফিসফিসে অদ্ভুত কণ্ঠস্বর, সুদে আসলে 1 লাখ। তারপরেই সনসন শব্দ বেজে উঠল। অমনি প্রচণ্ড ভয়ে রক্ত যেন হিম হয়ে গেল। মনে পড়ল, ঠাকমা বলতেন এই বাড়িতে মা কালীর বাস, তাই শিবের চেলারা নাকি গোপন খবর মা কালীকে দিতে আসে। কর্নেল ততক্ষণে চুরুট ধরিয়েছিলেন। বললেন, বাবা মহাদেবের চেলারা মা কালীর কাছে খবরাখবর দিতে আসতেই পারে, কিন্তু তাদের কেউ আপনাদের 2 ভাইয়ের জানলার কাছে ওই সুদের অঙ্কের কথা বলতে আসবে কেন? শিবকালীবাবু সাই দিয়ে বললেন, ঠিক বলেছেন কর্নেল সাহেব,
আমারও তাই মত, কিন্তু দাদা বলেন এই কথাগুলো নাকি রায় পরিবারের গুপ্ত কথা। কোনো পুরুষে কেউ কারো কাছে কিছু টাকা ধার করেছিলেন, সেই টাকা শোধ দেওয়া হয়নি। এদিকে তো টাকা দিয়েছিল যে সে মরে গেছে, তার প্রেতাত্মা বাবা মহাদেবের কাছে নালিশ করেছে, তাই কথাটা। কর্নেল বাধা দিয়ে বললেন, বুঝেছি, এবার তৃতীয় রাতের কথা বলুন। বাইদা ভাই, আপনার কি ওই ঘটনার পর বাড়ির চারদিকের আলো জেলে রাখেন না? আপনি ফোনে বলেছিলেন কাঞ্চনপুর এখন শহর হয়ে গেছে, কাজেই বিদ্যুৎ থাকার কথা। শিবকালীবাবু বিরস মুখে বললেন, বিদ্যুতের কথা আর বলবেন না, এই আছে এই নেই। আমাদের বাড়িটা একেবারে শেষ প্রান্তে, কিন্তু আলো প্রায় রাতেই থাকে না। তৃতীয় রাত্রেও আলো জ্বালা ছিল, কিন্তু রাত 12:30টার মতো অন্য রাতের মতো আলো নিভে গিয়েছিল। সেই লোডশেডিং। তারপর নিচের দেওয়াল ঘড়িতে 1টা বাজা অবধি আমরা পাহারা দিচ্ছিলাম। কিন্তু আশ্চর্য ব্যাপার কর্নেল, ঘড়ি বাজলই না। আমার হাতের এই ঘড়িতে রেডিয়াম দেওয়া থাকায় দেখে নিলুম 1টা 10 বাজে। তাহলে কি আজ আর সেই ব্যাটা ছেলে আসবে না? একসময় মশার কামড়ে অস্থির হয়ে আমরা ঘরে ফিরে এলুম, তারপর শুয়ে পড়লুম। একটু পরেই অদ্ভুত ব্যাপার, নিচের ঘরের দেওয়াল ঘড়িতে ঢং করে 1টা বাজল। তারপর আবার সেই উৎপাত। যাই হোক, থানায় গিয়েছিলুম, পুলিশকে সব বলেছি। পরপর কয়েকটা রাত পুলিশ পাহারাও দিয়েছে, কিন্তু তারপর সেই উৎপাত আর হয়নি। কর্নেল একটু হেসে বললেন, বাবা মহাদেবের এই চেলা তাহলে দেখছি পুলিশকে ভয় পায়। যাই হোক, তারপর? শিবকালীবাবু একটু চুপ করে থাকার পর বললেন, আজ রবিবার। গত শুক্রবার রাত্রে পুলিশ ছিল না। থানার বড়বাবু তো আমাদের উপর রেগে কাই, আমরা নাকি পুলিশকে মিথ্যে হয়রান করছি। তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করতে হয়েছে। আর অদ্ভুত কথা, গত পরশু শুক্রবার রাত 1টায় আবার সেই সুদে আসলে $1,00,000 কথা। কর্নেল বললেন, তাহলে এই গুপ্ত কথা কি পুলিশই রটিয়েছে? না কর্নেল সাহেব, পুলিশ আমাদেরই সতর্ক করে দিয়েছিল এসব কথা যেন কাউ টের না পায়। কাজেই পুলিশ রটায়নি, রটিয়েছে আমাদের ভোলা। আসলে ভোলার বুদ্ধিশুদ্ধি কম, ওর কোনো প্রাণের বন্ধু নিশ্চয়ই কথাটা বলেছে। তা না হলে কাল শনিবার আমাদের বাড়িতে দলে দলে লোকজন এসে ভূতের উৎপাতের কথা জিজ্ঞেস করবে কেন? এই আরেক উৎপাতেও অতিষ্ঠ হয়ে বাড়ির দরজা ভেতর থেকে এঁটে দিয়েছিল, আর বাইরের কপাটে একটা বড় কাগজ সেটে তাতে ইংরাজিতে লিখেছি, ডোন্ট ডিস্টার্ব। এটা আমার লেখা, আর দাদা লিখেছেন, ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড। বাহ, কর্নেল সহাস্যে বললেন, ভালো করেছেন। শিবকালীবাবু এবার উত্তেজিতভাবে বললেন, রিটায়ার্ড পুলিশ অফিসার ব্রজেন ঘোষ আমাদের আত্মীয়। উনি থাকেন কলকাতার আমহার্স্ট স্ট্রিটে। একসময় উনি আমাদের কাঞ্চনপুর থানায়ও ছিলেন। তাই দাদা আমাকে পরামর্শ দিলেন, প্রাইভেট ডিটেকটিভ দিয়ে এই রহস্য ফাঁস করতে হবে। ব্রজেনবাবুর কাছে গেলে উনি ভালো প্রাইভেট ডিটেকটিভের খোঁজ দিতে পারবেন। আমি জানি কর্নেলকে কেউ ডিটেকটিভ বললে উনি খুব খাপ্পা হয়ে যান। বাংলা স্ল্যাং টিকটিকি কথাটা নাকি ডিটেকটিভ থেকে এসেছে। আমি কর্নেলের দিকে তাকিয়েই বুঝলুম শিবকালীবাবু এবার কর্নেলের কাছে হয়তো গলা ধাক্কা খাবেন। তাই দ্রুত বললুম, শিবকালীবাবু, কর্নেল ডিটেকটিভ নন, উনি একজন নেচারোলজিস্ট, অর্থাৎ কিনা প্রকৃতি বিজ্ঞানী। এবার দেখলুম শিবকালীবাবুর মুখে গাঢ় হতাশার ছাপ। তিনি ভাঙা গলায় বললেন, তবে যে ব্রজেনবাবু বললেন কর্নেল নীলাদ্রি সরকার, তার কথার উপরে কর্নেল সহাস্যে বললেন, আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই শিবকালীবাবু, আমার এই কার্ডটা রাখুন। বলে তিনি তার একটা নেম কার্ড শিবকালীবাবুকে দিলেন। ভদ্রলোক বিড়বিড় করে সেটা পড়তে লাগলেন। সেই সময় ঘড়ি দেখে কর্নেল বললেন, রিটায়ার্ড পুলিশ অফিসার ব্রজেন ঘোষকে আমি স্মরণ করতে পারছি না, তবে দেখলে নিশ্চয়ই চিনতে পারবো। যাই হোক, তার সম্মান রাখতে আমি কাল আপনার ফোন পাওয়ার পরই একটা ব্যবস্থা করে রেখেছি। হ্যাঁ, আপনি প্রাইভেট ডিটেকটিভের কথা বলছিলেন। 1 মিনিট, টের পাচ্ছি তিনি আসছেন। শিবকালীবাবু করুণ মুখে বললেন, কিন্তু ব্রজেনবাবুর কাছে শুনেছি রহস্যের গন্ধ পেলেই সেখানে আপনি ঝাঁপিয়ে পড়েন। কর্নেল সাদা দাড়ি থেকে চুলুটের ছাই ঝেড়ে ফেলে চকচকে প্রশান্ত টাকে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ, রহস্যের গন্ধ পেলে আমি চুপচাপ বসে থাকি না, তবে সেটা বিশেষ একটা সময়ে। আগে ব্রজেনবাবুর কথা মতো আপনাকে একজন প্রাইভেট ডিটেকটিভ দিচ্ছি। আপনার পুরনো বন্ধু এই পরিচয় নিয়ে বাড়িতে রাখবেন। আর আপনি আপনি যাবেন না স্যার? যাব, আগে প্রাইভেট ডিটেকটিভ। কর্নেলের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডোরবেল বাজল। কর্নেল যথারীতি হাঁক দিলেন,
ষষ্ঠী, তোর টিকটিকি বাবুকে নিয়ে আয়। আমি অবাক হয়ে দেখলুম কর্নেলের জাদুঘর সদৃশ্য এই বিশাল ড্রয়িং রুমের দরজা ঠেলে সবেগে প্রবেশ করলেন আবার কে? স্বনামধন্য প্রাইভেট ডিটেকটিভ কে কে হালদার, মানে আমাদের প্রিয় হালদার মশাই। বুঝতে পারলুম কর্নেল শিবকালীবাবুর ফোন পাওয়ার পরই আজ আসতে বলেছিলেন। তিনি সোফার একপাশে ধপাস করে বসে বললেন, আর বেশি দেরি করি নাই, কি কন কর্নেল স্যার? কর্নেল সহাস্যে বললেন, হালদার মশাই, আগে আপনার ক্লায়েন্ট অর্থাৎ মক্কেলের সঙ্গে আলাপ করিয়ে দিই। গোয়েন্দা প্রবর গুলি গুলি চোখে শিবকালীবাবুকে দেখছিলেন। তারপর বললেন, ক্যাশটা কি? কর্নেল বললেন, আপনার ক্লায়েন্টের সঙ্গে আলাপ করিয়ে দিই, তারপর তার মুখেই সব শুনবেন। এরপর যথারীতি হালদার মশাইয়ের জন্য স্পেশাল কফি আনলো ষষ্ঠী। কর্নেল তাকে বললেন, ষষ্ঠী, এবার আমাদের গেস্টের জন্য 1 কাপ চা, আমার আর জয়ন্তর জন্য কফি। হালদার মশাই চোখে ঝিলিক তুলে বললেন, জয়ন্তবাবু, এটা করাউন্ড কফি? বললুম, 4th রাউন্ড। কফি পানের পর কর্নেল হালদার মশাইকে কাঞ্চনপুর জমিদার বাড়ির ভুতুড়ে ঘটনা সংক্ষেপে শুনিয়ে দিলেন। সেই সঙ্গে শিবকালীবাবুকেও কিছু কিছু বিবরণ জুড়ে দিলেন। এরপর হালদার মশাই শিবকালীবাবুকে বেশ কিছুক্ষণ ধরে জেরা করে বললেন, দেখুন মশাই, আমি 34 বছর পুলিশে চাকরি করছি। রিটায়ার করার পর এখন প্রাইভেট ডিটেকটিভ এজেন্সি খুলছি। কাজেই আপনার ক্যাশ আমি লইলাম, আর কর্নেল স্যার যখন আমারে আপনাগো হেভি মিস্ট্রি সলভ করণের দায়িত্ব দিছেন, তখন আমি নিজেরে লড়াইয়া দিমু, আপনি চিন্তা করবেন না। শিবকালীবাবুকে একটু বিব্রত দেখাচ্ছিল। বুঝতে পারছিলাম তিনি কর্নেলকেই মনে মনে চাইছিলেন। আমি তার মনোভাব বুঝতে পেরে বললুম, শিবকালীবাবু, কর্নেল সব রহস্যময় ঘটনার সরেজমিন ব্যাকগ্রাউন্ড আগে সংগ্রহ করেন, তাই সব ক্ষেত্রেই তিনি আমাদের হালদার মশাইকে আগে পাঠিয়ে দেন। শিবকালীবাবু বললেন, কিন্তু উনি কি আমাদের পশ্চিমবঙ্গের ভাষার কথায় বলতে পারেন না? কর্নেল বললেন, কবি পারেন, কিন্তু হালদার মশাইয়ের একটা জেদ আছে। হালদার মশাই খিখি করে হেসে বললেন, আমাগো মাতৃভাষা সারুম ক্যান? মাতৃভাষার লাইগা ঢাকায় আমাগো পোলারা প্রাণ দিছে না, দেশ সারলে কি হইব, রক্তের টান। শিবকালীবাবু সায় দিয়ে বললেন, ঠিক বলেছেন, তাহলে আপনি আপনার বন্ধু হিসাবে কাঞ্চনপুরে বেড়াতে যাচ্ছেন, আমাদের বাড়িতেই থাকছেন, কেমন তো? হালদার মশাই বললেন, কর্নেল সাহেবের কথায় আমি রেডি হইয়াই আইছি, বলে তিনি তার ব্যাগটা কাঁধে ঝোলালেন। তারপর শিবকালীবাবুর সঙ্গে বেরিয়ে গেলেন। কর্নেল চুপচাপ চুরুট টানছিলেন। বললুম, হালদার মশাইকে বাঘের মুখে ঠেলে দেওয়া কি ঠিক হলো? কর্নেল বললেন, বাঘ কথাটা তোমার মাথায় কেন এলো জয়ন্ত? বললুম, যা বুঝেছি তাতে মনে হচ্ছে এটা টাকা কড়ি দেনা পাওনার ব্যাপার। পাওনাদাররা কিন্তু আসলে এক একটি রক্তখেকো বাঘ। কর্নেল এবার তার বিখ্যাত অট্টহাসি হাসলেন। পরদিন বিকেলে দৈনিক সত্যসেবক পত্রিকার নিউজ রুমে বসে আড্ডা দিচ্ছি। এমন সময় চিফ অব দ্য নিউজ ব্যুরো সত্যদা হাঁক দিলেন, জয়ন্ত, তোমার ফোন। একটু অবাক হয়েই সত্যদার টেবিলে গেলাম। আমার নিজের টেবিলে তো ফোন আছে, অথচ সত্যদার ফোনে কে আমার সঙ্গে কথা বলতে চায়? কাছে যেতেই সত্যদা মুচকি হেসে চাপা স্বরে বললেন, তোমার ফ্রেন্ড ফিলোসফার গাইড আমাকে জিজ্ঞেস করছিলেন জয়ন্তকে একা পাওয়া যাবে কিনা। বললুম, না, কারণ তোমার চারপাশে কচি কাঁচা ছেলেমেয়ে রিপোর্টাররা মাছির মতো ভনভন করছে। হাসতে হাসতে রিসিভার তুলে বললুম, হাই বস, আমাকে একা পেতে চান, কিন্তু এখানেও তো আমি একা নই। কর্নেলের কণ্ঠস্বর ভেসে এলো, তোমাকে কলকাতা ছেড়ে আমার সঙ্গে পাড়ি জমাতে হবে, কাজেই তোমার অফিসিয়াল অনুমতির দরকার। হ্যাঁ, বুঝতে পারছি, সত্যদা জানলে আমার অবাধ ছুটি। রিসিভারটা তোমার সত্যদাকে দাও, তারপর আশা করছি তুমি এখনই খাঁচা খুলে উড়ে আসতে পারবে। ব্যাপারটা বোঝা গেল না। কর্নেলের কথা মতো রিসিভার সত্যদাকে দিলুম। তারপর দেখলুম সত্যদা খুব মন দিয়ে কর্নেলের কথা শুনছেন আর মাঝে মাঝে বলে উঠছেন, দারুণ, ওরে বাবা, বলেন কি, কি সর্বনাশ। শেষে বললেন, জয়ন্ত যাচ্ছে, আমাদের নিউজ পেপার এবার একখানা দুর্ধর্ষ স্টোরি ছেপে হইচই ফেলে দেবে। সত্যদা রিসিভার রেখে একগাল হেসে বললেন, উইশ ইউ গুড লাক জয়ন্ত। কর্নেল বুড়োর কথা শুনে মনে হলো একেবারে রাঘব বোয়ালের কেস। সত্যসেবক পত্রিকার অফিসের গ্যারেজ থেকে আমার ফিয়াট গাড়িটা বের করে নিয়ে যখন এগোচ্ছি, তখনও আমার মাথায় ঢোকেনি কর্নেল কেন এমনভাবে ডাক দিলেন। অফিস প্রাঙ্গণ পেরিয়ে গিয়ে তবে মনে পড়ল কাঞ্চনপুরের জমিদার বাড়ির ঘটনা। গোয়েন্দা প্রবর হালদার মশাইয়ের কোনো বিপদ হয়নি তো?
ফ্রি স্কুল স্ট্রিট হয়ে ইলিয়ট রোডে পৌঁছে একটা গলি রাস্তার পরই কর্নেলের অ্যাপার্টমেন্ট হাউস। গেট দিয়ে ঢুকে লনের একপাশে গাড়ি রাখলুম, তারপর 3 তলায় চলে গেলুম। ডোরবেলের সুইচে আঙুল পড়তেই তক্ষুনি দরজা খুলে গেল। দেখলুম ষষ্ঠীচরণ হাসি মুখে দাঁড়িয়ে আছে। সে ফিসফিস করে বলল, বাবা মশাইকে খুব ব্যস্ত দেখাচ্ছে, আমাকে বলছিলেন তুই লক্ষ্য রাখবি তোর কাগজের দাদাবাবু আসছেন কিনা। কথাগুলো বলে ষষ্ঠী পাশের করিডোর দিয়ে ভেতরে চলে গেল। আমি ছোট্ট ওয়েটিং রুমটার ভেতরে দিয়ে দ্রুত এগিয়ে ড্রয়িং রুমে ঢুকলুম। দেখলুম কর্নেল ইজি চেয়ারে বসে এক টুকরো কাগজে চোখ রেখেছেন। আমাকে দেখে তিনি নড়ে বসলেন। এই যে জয়ন্ত, আজ সকালেই ভাবছিলুম তোমাকে সোজা আমার কাছে চলে আসতে বলবো, কারণ কাঞ্চনপুরের ঘটনাটার যে ছোটোখাটো নয় তা গত রাতেই টের পেয়েছিলুম। বলে তিনি হাঁক দিলেন, ষষ্ঠী, আমার জন্য কফি আনবি। সোফায় বসে এবার লক্ষ্য করলুম কর্নেলের মুখে উদ্বেগের ছাপ। চাপা স্বরে বললুম, আমাদের হালদার মশাইয়ের কোনো বিপদ হয়নি তো? কর্নেল অন্যমনস্ক হয়ে বললেন, না, গত রাত্রে কাঞ্চনপুর থেকে হালদার মশাই আমাকে ফোন করেছিলেন। জমিদার বাড়িতে ফোন নেই, তাই উনি বাজারের একটা ফার্মেসি থেকে ফোন করেছিলেন। আহা, ফোনে উনি কি বললেন তাই বলুন। কর্নেল বললেন, হালদার মশাইয়ের মতে ব্যাপারটা খুব সহজ নয়। রাত 1টায় যে ভুতুড়ি কাণ্ডটা হয় তার পেছনে বাড়ির লোকেরই কারো হাত আছে। এদিকে হালদার মশাইয়ের ওখানে পৌঁছানোর পরে লেটার বক্সে একটা উড়ো চিঠি পাওয়া গেছে। তাতে কেউ লাল কালিতে লিখেছে, কলকাতা থেকে গোয়েন্দা এনেছো, গোয়েন্দার মাথায় দা চালিয়ে দেব, কথা মতো কাজ না করলে তোমারও ধরমুন্ডু আলাদা হয়ে যাবে। ষষ্ঠী ট্রেতে 2 পেয়ালা কফি আর গ্লাস রেখে গেল। কর্নেলের মুখে তখনও উদ্বেগের ছাপ। কফি পেয়ালা তুলে নিয়ে চুমুক দিয়ে বললুম, এই সামান্য ব্যাপারে আপনি এত বেশি উদ্বিগ্ন হয়ে পড়েছেন কেন? বরাবর তো দেখা গেছে যত গর্জায় তত বর্ষায় না। কর্নেল কফির পেয়ালা তুলে নিয়ে তার হাতের সেই টুকরো কাগজটা আমাকে দিলেন। যেমন তেমনভাবে ছেঁড়া কাগজটার লাল কালিতে লেখা আছে, বেটার ছেলে এই বুড়ো বয়সেও বাঘের গুহায় মুখ ঢোকাতে আসছে, সাবধান, কাঞ্চনপুরের মাটিতে পা পড়লেই ঠেলাটা বুঝতে পারবে। আমি না হেসে পারলুম না। বললুম, আমার খুব অবাক লাগছে কর্নেল, জীবনে কখনো এইসব তুচ্ছ ব্যাপারকে আপনি পাত্তাও দেননি। এই হাস্যকর চিঠিটা নিশ্চয়ই আপনার লেটার বক্সে কেউ দিয়ে গিয়েছিল। কর্নেল আস্তে বলে কফি পানে মন দিলেন। এই সময় ড্রয়িং রুমে দেওয়াল ঘড়িতে বিকেল 4টে বাজল। ঘড়ির দিকে তাকিয়ে কর্নেল বললেন, জয়ন্ত, এ চিঠি বা হালদার মশাইয়ের ফোন পেয়ে আমি উদ্বিগ্ন হইনি। হয়েছে অন্য একটা কারণে। কাঞ্চনপুর জমিদার বাড়ির এই অদ্ভুত ঘটনা আমাকে উদ্বিগ্ন করেছে একটা কারণে। কর্নেল গম্ভীর মুখে চুরুট ঢালালেন। বললুম, কারণটা কি তা বলতে আপনার আপত্তি আছে? কর্নেল টেবিলের ড্রয়ার টেনে খবরের কাগজের এক গোছা কাটিং আমার হাতে তুলে দিলেন। খবরগুলো পুরনো, তারিখ অনুযায়ী সাজানো আছে। শেষেরটায় তারিখ বছর 5 আগেকার। সেটার হেডিংয়ে ছাপা হয়েছে, কাঞ্চনপুর এস্টেটের নিরুদ্দিষ্ট ছোট শরিক হরকালী রায়ের মৃত্যু হয়েছিল। কিন্তু আশ্চর্য ব্যাপার, তিনি একেবারে সশরীরে দিব্যালোকে আবির্ভূত হয়ে বলেছেন যে মিথ্যুকেরা তার নামে মিথ্যা খবর রটিয়েছিল তাদের তিনি শায়েস্তা করবেন। কাঞ্চনপুরে হরকালীবাবু খুব জনপ্রিয় ছিলেন, তাই সেখানকার লোকেরা তাকে জোর করে তার বাড়ির অংশের দখল নিতে সাহায্য করেছিল। তারপরেই কিন্তু একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। হরকালীবাবুকে আর দেখা যাচ্ছে না। তার বাড়ির দরজায় তালা দেওয়া নেই। তিনি যেমন আশ্চর্যভাবে এসেছিলেন তেমনই আশ্চর্যভাবে উধাও হয়ে গেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। কিছু বৃদ্ধ লোকের মতে জমিদার বাড়ির উপাস্য দেবী কালিকার মন্দিরে নাকি বহু ধনরত্ন লুকানো আছে। হরকালীর বাবুর মতো অবিকল দেখতে কোনো লোক সেই ধনরত্ন চুরি করতে এসেছিল। তার পেছনে অবশ্যই কোনো পাকাপোক্ত লোক আছে, তবে পুলিশ এইসব বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছে না। এই খবরটা পড়ার পর বললুম, স্থানীয় সংবাদদাতারা কলকাতার কাগজে জায়গা পাবার লোভে অনেক উদ্ভট খবর লিখে পাঠায় এবং তা ছাপাও হয়। কর্নেল বললেন, তুমি ধৈর্য ধরে সবগুলো কাটিং যদি পড়ো তাহলে বুঝতে পারবে কাঞ্চনপুর জমিদার বাড়িতে সত্যিই একটা জটিল রহস্যময় ইতিহাস এখনো কাজ করে যাচ্ছে। গৃহদেবতার ধনরত্ন এসবের মূলে। বোঝা যাচ্ছে সেই ধনরত্ন কোথায় আছে তার সন্ধান এখনো মেলেনি। জয়ন্ত, মানুষের সবচেয়ে লোভ গুপ্তধনে। গুপ্তধনের জন্য এ যাবৎকাল সারা পৃথিবীতে মানুষ কী সব জঘন্যতম কাজ করেছে সে বিষয়ে আমার কাছে একটা বই আছে। বললুম, ওহ কর্নেল,
এটুকু শুনেই আমার মাথা গুলিয়ে যাচ্ছে। এবার শুধু বলুন আপনি কি করতে চান। কর্নেল ইজি চেয়ারে হেলান দিয়ে চোখ বুজে চুরুট টানতে থাকলেন। তারপর হঠাৎ চোখ খুলে চাপা স্বরে বললেন, তুমি আর আমি আজ রাতের ট্রেনেই কাঞ্চনপুর যেতে চাই। তত বেশি দূর নয়, শিয়ালদা থেকে 3.5 ঘন্টার জার্নি। আমি ট্যুরিস্ট ডিপার্টমেন্টের সুকুমারকে বলে সেখানকার ট্যুরিস্ট লজে একটা ডাবল রুমের ব্যবস্থা করতে পারি। আমার মাথায় কর্নেলের মতোই জেদ চেপে গেল। বললুম, ঠিক আছে, আমি সল্টলেকে আমার ফ্ল্যাটে গিয়ে রেডি হয়ে আসছি। আমার গাড়িটা আপনার খালি গ্যারেজেই রেখে দেব। কর্নেল সোৎসাহে বললেন, বাহ, আমি জানতুম তুমি আমার সঙ্গ ধরতে দ্বিধা করবে না। আমরা রাতে ডিনার খেয়ে বেরোবো। ট্রেন ছাড়বে 11:15। শেষ রাতে পৌঁছানোই ভালো। উঠে দাঁড়িয়ে বললুম, কিন্তু একটা কথা, আপনি কাঞ্চনপুর জমিদার বাড়ির খবরের কাটিংগুলো এত বছর ধরে কেন রেখেছিলেন? কর্নেল মৃদু হেসে বলল, কাঞ্চনপুর গঙ্গার ধারেই, ওদিকে একটা বিশাল জলা আছে। একসময় ওখানে পাখি দেখতে যেতুম। শিবকালীবাবু, হরকালীবাবু জানেন না, আমার বন্ধু ছিলেন ওদের বড়তরে কালীরঞ্জন রায়। সম্পর্কে শিবকালীবাবু জ্যাঠা। ওদের 3 শরিকের বাড়ি কালী মন্দিরকে কেন্দ্র করে 3 দিকে। অবশ্য সে প্রায় 15 বছর আগের কথা। কালীরঞ্জনবাবু বিয়ে করেননি। তার মৃত্যুর খবর পেয়েছিলুম খবরের কাগজে। কারণ উনি এলাকার একজন গণ্যমান্য লোক ছিলেন। তাছাড়া কলকাতার একটা রাইফেল শুটিং ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন। রাইফেল শুটার হিসাবে সারা দেশে তার খ্যাতি ছিল। যাই হোক, ওসব কথা পরে শুনবে। এখন তুমি তোমার ফ্ল্যাটে গিয়ে রেডি হয়ে এসো। হ্যাঁ, সঙ্গে কিন্তু গরম পোশাক নেবে। কলকাতায় এই নভেম্বরে শীত পড়েনি, কিন্তু কাঞ্চনপুর এখন শীতে কাঁপছে। আর একটা কথা, তোমার আগ্নেয়াস্ত্রটা সঙ্গে নিতে ভুলো না। বললুম, সর্বনাশ, খুনোখুনিও পাল্লায় পড়তে হবে নাকি? হতেও পারে। বলে কর্নেল খবরের কাটিংগুলো গুছিয়ে রাখতে ব্যস্ত হলেন। আমি তখনই বেরিয়ে এলুম। পার্ক সার্কাস ধরে ইএম বাইপাসে পৌঁছে এবার হঠাৎ কেন যেন একটা গোপন আতঙ্কের শিহরণ জাগল শরীরে। কর্নেলকে কোনো ঘটনায় এত বেশি গুরুত্ব দিয়ে চিন্তা করতে দেখিনি। তার সঙ্গে এ যাবৎকাল ঘুরে এ ধরনের বহু পরিবারে গৃহদেবতার গুপ্তধনের রহস্যে জড়িয়ে পড়েছি, কিন্তু কখনো কর্নেলকে তা নিয়ে এত ব্যস্ত হতে দেখিনি। কাজেই মনে হচ্ছে কাঞ্চনপুরের জমিদার বাড়ির পূজ্যা মা কালীর ধনরত্ন নেহাত গুজব নয়। তাছাড়া কর্নেলকে এর মধ্যেই কেউ উড়োচুটিতে ভয় দেখিয়েছে। আবার মনে আতঙ্ক জাগল। আমি সতর্কভাবে গাড়ি ড্রাইভ করছিলাম। এ যাবৎকাল যেখানে গেছি লক্ষ্য করেছি কর্নেল লক্ষ্যে পৌঁছানোর জন্য আগে থেকেই সব আয়োজন করে রাখেন। রাতের ট্রেন কিছুটা লেট করেছিল, কিন্তু কাঞ্চনপুর স্টেশনে পৌঁছে দেখি পুলিশ পোস্ট থেকে আমাদের জন্য গাড়ি পাঠানো হয়েছে। আর কর্নেল যা বলেছিলেন তার সত্যতাও হাড়ে হাড়ে টের পেয়েছিলাম। সেই শেষ রাত্রে ঘন কুয়াশা আর হিম করা শীত। ড্রাইভারের নাম কালীপদ শুনে জানতে চেয়েছিলুম সে কাঞ্চনপুর জমিদার বাড়ির কেউ কিনা। লোকে খুব বিনয়ী, মাথা নেড়ে বলেছিল, আগে না স্যার, ওরা বামুন আর আমি হলাম সুদ্দূরের ছেলে। তবে আমাদের এখানে জমিদারবাবুদের গৃহদেবতা কালীর ওপর সারা এলাকার লোকের খুব ভক্তি আছে, তাই এখানে কালী নামের খুব ছড়াছড়ি। তবে হ্যাঁ, সাক্ষাৎ জাগ্রত দেবী স্যার। স্টেশন এলাকা ছাড়িয়ে গিয়ে গাঢ় অন্ধকার, ঘন কুয়াশাও লক্ষ্য করলুম। কর্নেলকে বললুম, ট্যুরিস্ট লজ অবধি আলো থাকা উচিত ছিল। কালীপদ বলল, আলো পরে হবে স্যার, শুনেছি। আমাদের লজ কাঞ্চনপুর থেকে একটুখানি দূরে। একটা জঙ্গলের ভেতর দিয়ে এগিয়ে গেলে ডাইনে পড়বে শঙ্খদহ ঝিল, বিশাল ঝিল। এই শীতে নানা রকম পাখি আসে। এই পাখি দেখতে ট্যুরিস্টরা আসে, তাই ট্যুরিস্ট লজ করা হয়েছে গঙ্গার ধারে। এই ড্রাইভারটি বিনয়ী হলেও বড় বেশি কথা বলে। হেডলাইটের আলোয় লক্ষ্য করছিলুম মোরাম বিছানো রাস্তার দুপাশে কুয়াশা ঢাকা ঘন জঙ্গল। কর্নেল এতক্ষণ চুপচাপ চুরুট টানছিলেন। চুরুটের ধোঁয়ায় গাড়ির ভেতরটা পাছে কটু হয়ে ওঠে, তাই তিনি তার দিকে জানলা সরিয়ে দিয়েছিলেন। এবার তিনি বললেন, আচ্ছা কালীপদ, জমিদার বাড়ির এক শরিক নাকি মরে যাওয়ার পর জ্যান্ত হয়ে ফিরে এসেছিল? কালীপদ বলল, হ্যাঁ স্যার, আমি তাকে চোখে দেখিনি, তবে ঘটনাটা সত্যি। ইদানিং শুনছি তিনিই নাকি আবার মরে গিয়ে 2 ভাইপোকে ভূত হয়ে ভয় দেখাচ্ছেন। কালীপদ কথাটা বলে হেসে উঠল। জিজ্ঞেস করলুম, তাহলে এবার তিনি আগের মতো জ্যান্ত হয়ে ফিরতে পারেননি? কালীপদ তখনই গম্ভীর হয়ে গেল। গাড়ির ড্যাশবোর্ডের আলোয় লক্ষ্য করলুম তার মুখে যেন আচমকা ভয়ের ছাপ ফুটে উঠেছে। সে চাপা স্বরে বলল, জমিদার বাড়িতে সত্যি এবার ছোট শরিক হরকালীবাবুর প্রেতাত্মা হানা দিয়েছে। শুনেছি
তল্লাটে দিনে দুপুরেও একলা যেতে লোকে ভয় পাচ্ছে। কথাটা শুনেই সে চুপ করে গেল। একটু পরেই সামনে একটা উঁচু জায়গার ওপর আলো ছটা দেখতে পেলুম। জঙ্গল পেরিয়েই দেখলুম রাস্তাটা উঁচু হতে হতে বাংলোর গেটে পৌঁছেছে। এতক্ষণ পরে আলো দেখে অস্বস্তি কেটে গেল। কালীপদ একবার হর্ন দিতেই কম্বল মুড়ি দিয়ে একটা লোক বেরোলো। গেটের পাশে ছোট্ট একটা ঘর। বুঝতে পারলুম ওখানেই লোকটা থাকে। সে গেট খুলে দিলে আমাদের গাড়ি বাংলোর সামনে পৌঁছালো। চওড়া বারান্দায় প্যান্ট কোট পরে এক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। গাড়ি থেকে আমাদের নামতে দেখে তিনি করজোড়ে নমস্কার করে বললেন, কোনো অসুবিধা হয়নি তো স্যার? কর্নেল বললেন, না, ট্রেন একটু লেট ছিল, এই যা। আপনার নাম সুরঞ্জন চক্রবর্তী? আগে হ্যাঁ স্যার, আমি বাংলোর কেয়ারটেকার। আপনাদের জন্য দোতলায় দক্ষিণ পশ্চিম কোণে একটা সুইট খালি রেখেছি, বাক্স ভর্তি। সুরঞ্জনবাবুর সঙ্গে আমরা দোতলায় গেলুম। একটা ঘরের দরজা খুলে দিয়ে তিনি বললেন, কলকাতা থেকে আমাদের সাহেব বলে পাঠিয়েছেন আমি যেন কফির ব্যবস্থা রাখি। কর্নেল হাসি মুখে বললেন, রাত 3:30টায় এক কাপ কফি ফেলে মন্দ হতো না। কিন্তু সুরঞ্জনবাবু ব্যস্তভাবে বললেন, কোনো কিন্তু নয় স্যার, সব ব্যবস্থা আমি করে রেখেছি, কোনো অসুবিধা হবে না। ইতিমধ্যেই ঘরের আলো তিনি জ্বেলে দিয়েছিলেন। বেশ চওড়া ঘর, দুদিকে দুটো সিঙ্গল খাট, খাটে মশারি গোঁজা আছে। কর্নেল তার কাঁধের বোচকা কোণের একটা টেবিলে নামিয়ে রাখলেন, তারপর পিঠে আটা কিট ব্যাগটাও খুলে ফেললেন। আমি উল্টো দিকের খাটের পাশের টেবিলে আমার ব্যাগটা রেখে বললুম, গঙ্গা কোন দিকে? কর্নেল মুচকি হেসে বললেন, মা গঙ্গার দেখা দর্শন এখন পাবে না, তিনি কুয়াশার আড়ালে ঘুমাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই সুরঞ্জনবাবু একজন পরিচারকের সঙ্গে ঘরে ঢুকলেন। পরিচারকের হাতে একখানা ট্রি, তাতে 2 পেয়ালা কফি আর পটেটো চিপস। কর্নেল বললেন, ধন্যবাদ সুরঞ্জনবাবু, আর আপনাদের জ্বালাতন করছি না। সুরঞ্জনবাবু করজোড়ে বললেন, বড় সাহেব বলে দিয়েছেন কর্নেল সাহেবের যেন এতটুকু অসুবিধা না হয়। আচ্ছা, গুড নাইট স্যার। ওরা চলে গেলেন। কর্নেল দরজা ভেতর থেকে বন্ধ করে কয়েকটা জানলা খুলে দিলেন। তারপর একটা জানলার পর্দা সরিয়ে বললেন, আশা করি এই জানলা দিয়ে হরকালীবাবুর ভূত সুদে আসলে লাখ টাকা চাইতে আসবেন না। জিজ্ঞেস করলাম, কেন? এদিকটায় মা গঙ্গা, ভূতেরা গঙ্গা প্রাপ্তি পছন্দ করে না, তারা ভূত হয়েই থাকতে চায়। যাকে আগে কফি খেয়ে নিই, তারপর শুয়ে পড়া যাবে। সত্যি বলতে কি, টানা প্রায় 3.5 ঘন্টা ট্রেন জার্নির পর প্রচণ্ড শীতে এখানে পৌঁছে কফির উষ্ণতা খুব আনন্দ দিচ্ছিল। কর্নেলের সঙ্গে যেখানেই গেছি দেখেছি তার সব আয়োজনই নিখুঁত থাকে। সামরিক জীবনের শৃঙ্খলা বোধই বোধহয় এর কারণ। কফি খেয়ে পোশাক বদলে মশারির ভেতর শুয়ে পড়েছিল। কর্নেলের কথা মতো আমার রিভলভারটা পালিশের পাশে রাখতে ভুলিনি। তারপর কর্নেলের নাক ডাকা শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম জানি না। হঠাৎ ঘুম ভেঙে গেল। দরজার বাইরে দাঁড়িয়ে কেউ চাপা গলায় বলছে, 8টা বাজে স্যার, বেডটি এনেছি। তখনই উঠে বসলুম। বুঝতে পারলুম ওপাশের মশারির ভেতর কর্নেল নেই। প্রাতঃভ্রমণে বেরিয়েছেন এবং আমার জন্য বেডটির কথা বলে গেছেন। বললুম, দরজা খোলা আছে, চলে এসো। পর্দার ফাঁক দিয়ে দেখলুম বাইরে ম্রিয়মান রোদ, তখনও কুয়াশা মুছে যায়নি। পরিচারকটি বিছানার পাশে চা রেখে বিনীতভাবে বললে, আপনার মশারি তুলে দিই স্যার, তাহলে চা খেতে সুবিধা হবে। সে আমার বলার অপেক্ষা না রেখেই মশারি তুলে ওপরে রেখে দিল। কম্বলের মধ্যে কোমর ডুবিয়ে বসে ডেটটিতে চুমুক দিলুম। লোকটি বলল, আমার নাম স্যার পঞ্চানন, তবে লোকে আমাকে পাঁচু বলেই ডাকে। ম্যানেজারবাবু আপনাকে দেখার পর আমাকে ঠিক করেছেন দেখার জন্যে। এই যে সুইচটা দেখছেন, এটা টিপলে আমি তক্ষুনি এসে হাজির হব। বলে সে বেরিয়ে গেল। তারপরই আমার চোখ গেল বালিশের পাশে আমার আগ্নেয়াস্ত্রটার দিকে। সর্বনাশ! অস্ত্রটা তো পাঁচু নিশ্চয়ই দেখে ফেলেছে। সে মশারি ওঠানোর সময় অস্ত্রটা একটু সরে গেছে। অবশ্য এতে উদ্বেগের কিছু নেই, বরং এখানকার অন্তত একটা লোক যখন দেখেছে আমার কাছে কি সাংঘাতিক অস্ত্র আছে, তখন যদি সে দৈবাত শত্রুপক্ষের লোকও হয়, ভয় পাবে। কর্নেল ফিরলেন আধ ঘন্টা পর। ততক্ষণে আমি পোশাক বদলে পশ্চিমের বারান্দায় দাঁড়িয়ে গঙ্গা দর্শন করছিলাম। কর্নেল ঘরে ঢুকে বললেন, ওই দরজাটা বন্ধ করে ভেতরে এসো জয়ন্ত। ওর নির্দেশ পালন করে বললুম, আপনার দাড়িতে মাকড়সার জাল লেগে আছে, আর টুপিতে কি সব বিশ্রী জিনিস। আপনি কি প্রজাপতি ধরতে ঝোপে ঢুকেছিলেন? কর্নেল একটু হেসে বললেন, না, জঙ্গলের ভেতরে এখানে একটা শিব মন্দির আছে, ভাঙাচোরা মন্দির। সেখানে কেউ বসেছিল। দূর থেকে বাইনোকুলারে লক্ষ্য করেই
আমি তার কাছে যেতে চেয়েছিলাম, কিন্তু লোকটার দৃষ্টি তীক্ষ্ণ। আমাকে চুপি চুপি আসতে দেখেই সে অদৃশ্য হয়ে গেল। চমকে উঠেছিলুম। বললুম, ব্যাপারটা তাহলে সন্দেহজনক। তা না হলে সে পালাবে কেন? কর্নেল মাথার টুপি খুলে চাপা স্বরে বললেন, লোকটা একজন সাধু বাবা। আমি ভেবেছিলুম আমাদের হালদার মশাই কোনো কারণে সাধুর ছদ্মবেশে ওখানে বসে আছেন, কিন্তু দেখা গেল লোকটা হালদার মশাই নয়। যাই হোক, ও নিয়ে মাথা ঘামিয়ে লাভ নেই। আমি পোশাক বদলে নিই, এখনই ব্রেকফাস্ট এসে যাবে। বলে পিঠের কিট ব্যাগ খুলে রেখে টুপি ঝাড়তে ঝাড়তে কর্নেল বাথরুমে ঢুকলেন। একটু পরেই সেই পাঁচু ট্রেতে ব্রেকফাস্টের খাদ্য নিয়ে এলো। মাঝে টেবিলে রেখে সে বলল, কফি রেডি আছে স্যার, ঠিক সময় নিয়ে আসবো। কথাগুলো বলে সে গোফের একটা পাশ চুকলে নিল। তারপর দাঁত বের করে নিঃশব্দে হেসে বলল, একটা কথা জিজ্ঞেস করব, দয়া করে অপরাধ নেবেন না স্যার। গম্ভীর মুখে বললুম, বলো। আপনার বালিশের কাছে যে অস্ত্রটা দেখলুম, তা স্যার আমাদের কাঞ্চনপুরের রক্ষাকালীর বাবুর কাছেও আছে। ওনারা জমিদার ছিলেন স্যার। আমি একসময় ওনার বাড়িতে কাজ করতুম, তাই দেখেছিলুম। এই সময় কর্নেলকে বেরিয়ে আসতে দেখে চিপ কেটে তাকে সেলাম ঠুকে বেরিয়ে গেল। কর্নেল দাড়িতে চিরুনি চালিয়ে চেয়ারে বসলেন। তারপর বললেন, শ্রীমান পঞ্চানন ওরফে পাঁচু তোমাকে কি যেন বলছিল? অগত্যা কর্নেলকে ব্যাপারটা খুলে বলতেই হলো। কর্নেল ব্রেকফাস্ট করতে করতে বললেন, যা ঘটে অনেক সময় তা ভালোর জন্যই ঘটে। শিবকালীবাবু আমাদের বলেছেন তার দাদা রক্ষাকালীবাবুর একটা বন্দুক আছে, কিন্তু তার একটা পিস্তল বা রিভলভারও আছে, সেটা পাঁচুর মুখে জানা গেল। কর্নেল একটু পরে আবার বললেন, একজন লোকের কাছে সরকারের পক্ষে পুলিশ একটা আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে পারে। সচরাচর বন্দুকের লাইসেন্সই দেওয়া হয়। বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাউকে রিভলভার বা রাইফেলের লাইসেন্স দেওয়া হয়। এখন দেখা যাচ্ছে রক্ষাকালীবাবুর কাছে দুরকম অস্ত্রই আছে। আমার ধারণা জয়ন্ত, পাঁচু তার কাছে যে অস্ত্রটা দেখেছে সেটার কোনো লাইসেন্স নেই, কারণ রক্ষাকালীবাবু এ অঞ্চলে তেমন কোনো গণ্যমান্য লোক নন। বন্দুকটা ছিল তার বাবার, তিনি সেই সূত্রে সেটা রাখতে পেরেছেন। বললুম, শিবকালীবাবুকে জিজ্ঞেস করে দেখবেন। কর্নেল ঠোঁটে আঙুল রেখে বললেন, চুপ, সবসময় মুখটি বুঝে থাকবে। এই সময় পাঁচুর সাড়া পাওয়া গেল। সে কফি নিয়ে ঘরে ঢুকল। তারপর সেলাম দিয়ে বলল, সব ঠিক আছে তো স্যার? কর্নেল তার দিকে নিষ্পলক চোখে তাকিয়ে বললেন, আচ্ছা পাঁচু, জঙ্গলের মধ্যে একটা ভাঙা শিব মন্দিরে একজন সাধু বাবাকে দেখলুম। পাঁচু নিঃশব্দে হেসে বললেন, উনি এক পাগলা বাবা স্যার। কিছুদিন থেকে এই জঙ্গলে অনেকেই ওকে দেখতে পাইছে। আমিও একদিন দেখেছিলুম, কিন্তু ওনার এক অদ্ভুত স্বভাব। কেউ কাছে গেলে অমনি জঙ্গলের মধ্যে লুকিয়ে পড়েন। আপনি কি তাকে দেখতে পেয়েছেন স্যার? কর্নেল বললেন, হ্যাঁ, আমাকে দেখেই সাধু বাবা যেন অদৃশ্য হয়ে গেলেন। পাঁচু দরজার বাইরে উকি মেরে দেখে এলো। তারপর চাপা স্বরে বলল, স্যার, আমার সন্দেহ উনি জমিদার বাড়ির সেই ছোট শরিক হরকালীবাবু। একবার উনি নাকি মারা গিয়েছিলেন, তারপর নাকি জ্যান্ত হয়ে। কর্নেল শুধু বললেন, জানি। সেই সাধু বাবা যে হরকালীবাবু, কর্নেল তা কেমন করে জানলেন? এই প্রশ্নটার জবাব কর্নেল আমাকে স্পষ্ট করে দেননি। শুধু বলেছিলেন, পাঁচুর যেমন সন্দেহ, আমারও তেমন সন্দেহ। তবে তিনি সত্যিই হরকালীবাবু হলে আমাদের একটু সাবধানে চলাফেরা করতে হবে, কারণ আমার বিবেচনায় পাগলদের কাছ থেকে পুরো দূরে থাকাই ভালো। কফি খাওয়া শেষ করে কর্নেল কিছুক্ষণ চুরুট টানলেন। তারপর উঠে দাঁড়িয়ে বললেন, চলো এবার বেরোনো যাক। তিনি সুইচ টিপে পাঁচুকে ডাকলেন। তারপর পাঁচু এলে ব্রেকফাস্টের ট্রে এবং কফির পেয়ালা গুছিয়ে নিল। কর্নেল বললেন, আমরা কিছুক্ষণের মধ্যে বেরোবো। পাঁচু হাসি মুখে জিজ্ঞেস করলে, পাখি দেখতে যাবেন নাকি স্যার? কর্নেল বললেন, পাখি দেখতে ও বেলা যাব। এবেলায় আমরা তোমাদের কাঞ্চনপুর দেখতে বেরোচ্ছি। পাঁচুর মুখে মনে হলো কোনো প্রশ্নের ছাপ আছে, কিন্তু সে চুপচাপ বেরিয়ে গেল। কর্নেল পিঠে তার কিটব্যাগ আটকে নিয়ে গলায় ক্যামেরা আর বাইনোকুলার ঝুলিয়ে নিলেন। তারপর দুজনে বেরিয়ে গেলুম। দরজায় তালা এঁটে কর্নেল বললেন, এই পাঁচু লোকটার দিকে আমাদের লক্ষ্য রেখে চলতে হবে। বললাম, কেন? লোকটি তো খুব কাজের বলেই মনে হয়। কারণ আছে, রক্ষাকালীবাবুদের নানা রকম খবর পাওয়ার চান্স আছে। তাকে বরং বকশিস দিয়ে কথার ছলে নানা প্রশ্নের উত্তর জেনে নেওয়া যাবে। কর্নেল টানা বারান্দায় হাঁটতে হাঁটতে বললেন, জয়ন্ত, আমরা কলকাতার
থেকেই পিছনে শত্রু নিয়ে এখানে এসেছি, কাজেই আমাদের সারাক্ষণ সাবধানে এবং হিসেব করে পা ফেলতে হবে। আশা করি আমার কথার বুঝতে পেরেছ। আমরা সিঁড়ি পেয়ে নিচে যেতেই সুরঞ্জনবাবু নমস্কার করে বললেন, এবার নিশ্চয়ই আপনার গাড়ির দরকার হবে স্যার। কর্নেল বললেন, না, পায়ে হেঁটে বেরোলে অনেক কিছু দেখা যায়। আমরা এখানে বেড়াতে এসেছি, কাজেই পায়ে হেঁটে বেড়ানোর চেয়ে আনন্দ আর কিছুতেই নাই। গেট পর্যন্ত আমাদের সঙ্গে এলেন ভদ্রলোক। তারপর চাপা স্বরে বললেন, যদি পাখি দেখতে চান তাহলে জঙ্গলের পথে একটু লক্ষ্য রেখে যাবেন, কারণ কয়েকজন ট্যুরিস্ট ভদ্রলোক বলছিলেন জঙ্গলে নাকি এক পাগলা ঘুরে বেড়াচ্ছে আর আচমকা ঢিল ছুঁড়ে উধাও হয়ে যাচ্ছে। কর্নেল একটু হেসে বললেন, আমরা পাখি দেখতে যাচ্ছি না, কাঞ্চনপুরে এক বন্ধুর বাড়ি, তার সঙ্গে দেখা করতে যাচ্ছি। তাকে আপনি চিনবেন না, কারণ তিনি বাইরের লোক, সদ্য এখানে সরকারি চাকরিতে বদলি হয়ে এসেছেন। বাংলোটা উঁচু মাটির ওপর তৈরি, মরশুমি ফুলে এবং দেশি বিদেশি গাছপালায় সুন্দরভাবে সাজানো। গেট থেকে নেমে মোরাম রাস্তায় পৌঁছে কর্নেল চাপা স্বরে বললেন, জয়ন্ত, এই বাংলোর কেয়ারটেকার কাম ম্যানেজার ভদ্রলোকও পাঁচুর মতো কৌতূহলী। বলে তিনি মোরাম রাস্তার ডান দিকে হাঁটতে থাকলেন। আমরা গত রাত্রে স্টেশন থেকে এসেছিলাম এই রাস্তার বাঁ দিক থেকে। রাস্তাটা বাংলোর সামনে একটা কোণ রচনা করেছে। বুঝতে পারলুম আমরা চলেছি কাঞ্চনপুরের দিকে। দুধারে লাল ধুলোয় ভরা ঝোপঝাড় আর উঁচু গাছপালা। কিছুক্ষণ হাঁটার পর কর্নেল বললেন, ডান দিকে ওই যে বাঁধ দেখতে পাচ্ছ, ওটার নিচেই গঙ্গা। তবে আমরা এখন গঙ্গা দর্শনে যাচ্ছি না। এতক্ষণে বাঁদিকে একটা আমবাগান দেখতে পেলুম। কর্নেল রাস্তা ছেড়ে সেই আমবাগানের ভিতর দিয়ে হাঁটতে লাগলেন। জিজ্ঞেস করলুম, আমরা এইদিকে কোথায় যাচ্ছি? কর্নেল বললেন, শর্টকাটে এবং অন্যের অলক্ষ্যে জমিদার বাড়িতে পৌঁছতে চাই। আমবাগান পেরিয়ে গিয়ে দেখলুম বিশাল সব দালান বাড়ির ধ্বংসস্তূপ। একখানি পায়ে চলা পথ দেখা গেল। সেই পথে হাঁটতে হাঁটতে উঁচু পাঁচিলে ঘেরা একটা দোতলা বাড়ি গাছপালার ফাঁক দিয়ে দেখা যায়। কর্নেল পাঁচিলের ধারে পায়ে পায়ে চলা পথটা ধরে এগিয়ে গেলেন। মাঝে মাঝে তিনি বাইনোকুলারে এপাশ ওপাশ দেখে নিচ্ছিলেন। একটু পরেই পাঁচিলটা শেষ হলো। সেখানে একটা ভাঙাচোরা দেউড়িতে গড়ার দেওয়া কপাট আটকানো ছিল। গেটের কাছে পৌঁছাতেই ভিতর থেকে হেঁড়ে গলায় কেউ বলল, শিব, শিব, আমাদের গেস্ট এসে গিয়েছেন মনে হচ্ছে। এতক্ষণে দেখলুম দোতলার জানলায় একটা গুফো মুখ। নাকটা ভেজায় খাড়া, চোখ দুটো কেমন যেন অস্বাভাবিক লাল। গলাবন্ধ কোট পরে ভদ্রলোক সম্ভবত কারুর প্রতীক্ষা করছিলেন। এই সময় শিবকালীবাবুকে দেখতে পেলুম। তিনি হাসি মুখে আমাদের নমস্কার করে গেটের তালা খুলে দিলেন। তারপর বললেন, মিস্টার হালদারের কাছে খবর পেয়েছি আপনি আজকে আসবেন। আমরা ভেতরে ঢুকলে তিনি গেট ফের তালা এঁটে দিলেন। তারপর আমাদের সঙ্গে নিয়ে দোতলার নিচের একটা ঘরে উঠলেন। ঘরে সেকেলে আসবাব, জমিদার বাড়ি তেমন কোনো চিহ্ন চোখে পড়ল না। তবে সামনের দিকে একটা বিশাল দালানের ধ্বংসস্তূপ চোখে পড়ল। আমার অবাক লাগছিল, এই ধ্বংসপুরীর মধ্যে এরা দুই ভাই বাস করেন কিভাবে। শিবকালীবাবু বললেন, ভোলা এখনই এসে পড়বে, তাকে বাজারে পাঠিয়েছি, সে এলে আপনাদের আপ্যায়নের ব্যবস্থা হবে। কর্নেল সোফায় বসে বললেন, আমাদের হালদার মশাই কোথায়? শিবকালীবাবু নীরস মুখে বললেন, ভদ্রলোককে নিয়ে এক ঝামেলায় পড়েছি। উনি সবসময়ই এই ধ্বংসপুরীর সবখানে ওত পেতে বেড়াচ্ছেন। একবার ঠাকুর বাড়িতেও ঢুকেছিলেন, তবে পাঁচিল ডিঙিয়ে। কর্নেল হাসলেন, প্রাইভেট ডিটেকটিভদের কাজকর্ম দেখে আপনাদের অবাকই লাগবে, কিন্তু তিনি এখন কোথায়? শিবকালীবাবু বললেন, ভোরে একবার বেরিয়েছিলেন, কিছুক্ষণ আগে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে গেলেন। গেট দিয়ে বেরোননি, ওই ধ্বংসপুরীর ভেতর দিয়ে কিভাবে বেরুলেন কে জানে। এই সময় উপর থেকে সেই ভদ্রলোক নেমে এলেন। তার হাতে একটা বন্দুক। কাছাকাছি দেখে এবার মনে হলো ভদ্রলোক সম্ভবত নেশা ভাঙ করেন এবং মাথায় একটু ছিটও আছে। তিনি হাত বাড়িয়ে কর্নেলের সঙ্গে হ্যান্ডশেক করার পর আমার সঙ্গেও হ্যান্ডশেক করলেন। টের পেলাম দেখতে বৃদ্ধ হলেও ওর গায়ের জোর আছে। এবার উনি কর্নেলের কাছাকাছি ধপাস করে বসে বন্দুকটা পাশে দাঁড় করিয়ে রাখলেন। তারপর চাপা স্বরে বললেন, আপনি যে প্রাইভেট গোয়েন্দাকে পাঠিয়েছেন তাকে নাকি কেউ উড়ো চিঠি দেখিয়ে ভয় দেখিয়েছে। একটু টের পেলেই তাকে আমি কুকুরের মতো গুলি করে মারতুম। শিবকালীবাবু বললেন, দাদা তোমরা কথা বলো, আমি দেখি ভোলা এত দেরি করছে কেন। শিবকালীবাবু বেরিয়ে যাওয়ার পর তার দাদা রক্ষাকালীবাবু আত্মপরিচয় ঘোষণা করলেন, কর্নেল সাহেব, আমি সেই রক্ষাকালী রায়।
এই এলাকার লোক একসময় আমার দাপটে তটস্থ থাকত। এই যে আমার হাতে বন্দুক দেখছেন, এই বন্দুক কখনো লক্ষ্যভ্রষ্ট হয় না। কিন্তু এই কিছুদিন থেকে কোন বেটা আমার শোবার ঘরে জানলার কাছে এসে ভয় দেখাচ্ছে। আশ্চর্য ব্যাপার, তার গায়ে গুলি লাগে না। কর্নেল নিভে যাওয়া চুরুট লাইটার জেলে বাড়িয়ে বললেন, বাড়িতে কি আপনাদের ফ্যামিলি নেই? রক্ষাকালীবাবু রুষ্ট মুখে বললেন, আমি বিয়ে করেছিলুম। রোগে ভুগে আমার স্ত্রী মারা পড়লেন। তারপর আর বিয়ে করিনি। সংসারের অনেক ঝামেলা। তবে শিবু স্ত্রী পুত্র কন্যা আছে। তারা থাকে কাঞ্চনপুরের ভিতরে। শিবু শ্বশুর পয়সাওয়ালা লোক। মেয়ে আর নাতিপুতিদের নিজের কাছেই রেখেছেন। শিবু মাঝে মাঝে গিয়ে সেখানে থাকে, আবার এখানেও কিছুদিন কাটিয়ে যায়। আসল ব্যাপারটা খুলে বলি, আমাদের এই পূর্বপুরুষের ভিটে যাতে বেদখল না হয়ে যায়, তাই আমরা এখানে পাহারা দিচ্ছি। আর ওই গৃহদেবতা মা কালী, আমরা সরে গেলে তার কি হবে? একজন সেবাইত রেখেছি। সেই সকাল সন্ধ্যায় এসে পুজো আচ্চা করে যায়। একটু অপেক্ষা করুন, মাকে দর্শন করাবো। কর্নেল বললেন, রক্ষাকালীবাবু, আমার হাতে সময় কম। আমি এই বাড়িটার পেছন দিকটা একবার দেখে আসতে চাই। রক্ষাকালীবাবু বললেন, তা যান। গোয়েন্দাবাবুও তন্ন তন্ন দেখেছেন, আপনিও দেখে আসুন। আমি এই বারান্দায় রোদ্দুরে চেয়ার পেতে বসছি। চারিদিকে শত্রু ওত পেতে আছে কি না, তাই আমাকে তককে তককে থাকতে হয়। কর্নেল বেরিয়ে গিয়ে উঁচু বারান্দার সিঁড়ি বেয়ে উঠোনে নামলেন। তারপর বাড়ির পেছন দিকে এগিয়ে গেলেন। আমি তাকে অনুসরণ করলুম। পেছন দিকটা একসময় যে ঝোপঝাড়ে ভর্তি ছিল তা বোঝা গেল। ভৌতিক উপদ্রবের পর সম্ভবত সেগুলো পরিষ্কার করা হয়েছে। কিন্তু পাঁচিলের গায়ে প্রকাণ্ড সব গাছ। সেই গাছগুলোর ডাল দোতলার জানলার কাছে পৌঁছে গেছে। কাজেই সেই ডাল বেয়ে কেউ এসে ভুতুরে উৎপাত করতেই পারে। কর্নেলের এক বদ অভ্যাস, কিছু দেখতে হলে সবসময়ই বাইনোকুলার চোখে রাখা চাই। গাছের ডাল বেয়ে এসে ফিসফিস করে সুদে আসলে 1,00,000 কথা কেউ বলতে পারে, এই শুনে কর্নেল বাইনোকুলার নামালেন। তারপর মুচকি হেসে বললেন, তা পারে, তবে তার রক্ষাকালীবাবুর বন্দুকের গুলিতে মারা পড়ার চান্স আছে। বলে তিনি দেয়ালের কাছে গিয়ে আবার বাইনোকুলারে দোতলার দিকটা দেখতে থাকলেন। এই সময় শিবকালীবাবু হন্তদন্ত হয়ে এসে বললেন, কিছু বুঝতে পারলেন কর্নেল সাহেব? কর্নেল বললেন, না। আপনার ভোলাকে পেলেন? আগে হ্যাঁ, আপনার জন্য চাটা করতে বলেছি। আপনার কফি খাওয়ার অভ্যেস আছে, কিন্তু ভোলা কফি করতে পারে না, আর আমি তো একেবারে নিষ্কর্মা। কর্নেল বললেন, আমরা উঠেছি ট্যুরিস্ট বাংলোতে। যদি যোগাযোগ করতে হয় সেখানেই করবেন। আর আমরা পেট পুড়ে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। নিচের তলায় একটা ঘরে ভোলা কেরোসিন কুকার ধরা ছিল। চায়ের কেটলি চালিয়ে সে বারান্দায় এলো এবং আমাদের করজোরে নমস্কার করল। লোকটা চেহারা দৈত্যের মতো কিংবা গরিলা বলাই ভালো, কারণ গায়ের রং কুচকুচে কালো। এ বাড়িতে গোঁফে ছড়াছড়ি। তার গোঁফও দেখার মতো, মাথার চুল খুঁটিয়ে কাটা। শিবকালীবাবু বললেন, ভোলা, তুই চা ফা করে নিয়ে আয়, আমরা বসার ঘরে যাচ্ছি। দাদা কোথায় গেল? ভোলা বলল, ওনার বাতিক বলেই ছিলেন, হঠাৎ ঠাকুর বাড়ির দিকে দৌড়ে গেলেন। শিবকালীবাবু কথাটা শুনেই বললেন, আপনারা ওই ঘরে বসুন স্যার, আমি দেখি দাদা ওদিকটা কেন গেল। বাড়িটা দক্ষিণ দুয়ারি। বারান্দা থেকে দক্ষিণে ঠাকুরবাড়ির মন্দিরের চূড়া দেখা যায়, কিন্তু ওদিকে দেওয়ালের পাশে ঘন ঝোপ জঙ্গল, তাই কোনো দরজা দেখা যায় না। কর্নেল সেদিকে তাকিয়ে বললেন, এসো তো জয়ন্ত, গিয়ে দেখি রক্ষাকালীবাবু কাকে গালাগালি করছেন। ভোলা বাঁকা মুখে বলল, রায়বংশের পাগলের অভাব নেই স্যার। কিন্তু কর্নেল হন্তদন্ত হয়ে গিয়ে গেলেন। আমি তার পিছনে। দরজা দিয়ে বেরিয়ে গিয়ে দেখি সামনে একটা মন্দির আর তার ওধারে একটা পুকুর। পুকুরের 3 পাড়ে ধ্বংসাবশেষ আর ঝোপ জঙ্গল। মন্দিরের নিচে চত্বরে দাঁড়িয়ে বন্দুকের নল তুলে রক্ষাকালীবাবু কাকে শাসাচ্ছিলেন। আবার যদি তোকে এখানে উকিঝুঁকি মারতে দেখি, বন্দুকের গুলিতে তোর মাথা ফুটো করে দেব। শিবকালীবাবু তার দাদাকে ধরে টানাটানি করছিলেন। আহ, দিন দুপুরে খামোকা হইচই বাঁধিও না তো, তোমার চোখের ভুল। রক্ষাকালীবাবু আমাদের দেখতে পেয়ে ঘুরে দাঁড়ালেন। শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, বুঝলেন কর্নেল স্যার, কিছুদিন থেকে এখানে এক পাগলা সাধুর উৎপাত শুরু হয়েছে। ট্যুরিস্ট লজের পাঁচু একসময় আমার এখানে কাজ করত। সেদিন সে বলে গেল ওদের এখানে এক পাগলা সাধু উৎপাত করে বেড়াচ্ছে। আমাকে সে সাবধান করে দিতে এসেছিল। পাগলার কাজই হলো আড়াল থেকে ঢিল ছোড়া। কর্নেল বললেন, এখন তাকে দেখলেন কোথায়? রক্ষাকালীবাবু বললেন, ওই দরজায় কে এসে ধাক্কা দিচ্ছিল। আমি দৌড়ে এসে দরজা খুলতেই
বজ্জাতটা পালিয়ে গেল। তারপর পুকুরের ওপার থেকে ঢিল ছুটতে শুরু করলো। ওই দেখুন কত ঢিল পড়ে আছে। শিবকালীবাবু বললেন, ঢিল কি বলছো? এসব ইটের টুকরো। ওই দিকটায় আমার বড় জ্যাঠা কালীরঞ্জনবাবুর বাড়ি ছিল। কর্নেল বাইনোকুলারে এদিকটা দেখে নিয়ে বললেন, চলুন, আপনার বন্দুক দেখেছে, কাজেই পাগলা বাবা আর এদিকে আসবে না। আমরা বাড়ির ভিতরে ঢুকলুম। ভোলা বলল, সেই পাগলা সাধু আমাদের এ তল্লাটেও উৎপাত করতে আসছে বুঝি। ওকে দেখতে পেলে পাগলামি ঘুচিয়ে দেব। আসুন স্যার, চা রেডি করে ফেলেছি। সেই বসার ঘরে ঢুকে দেখি 4 কাপ চা আর সম্ভবত আমাদের জন্য 2 প্লেটে সন্দেশ রাখা আছে। আমরা সন্দেশ খেলুম না, তবে হাঁটাহাঁটি এবং উত্তেজনার পর এই ঠান্ডার দিনে গরম চা তাড়িয়ে তাড়িয়ে খেতে লাগলুম। শিবকালীবাবু বললেন, বাড়ির পিছনে কি তেমন সন্দেহজনক কিছু চোখে পড়ল কর্নেল স্যার? কর্নেল বললেন, না, দোতলার অত উঁচু জানলার কাছে জলজান্ত মানুষ রাত দুপুরে উৎপাত বাঁধাবে, এটা অসম্ভব মনে হলো। রক্ষাকালীবাবু ফু দিয়ে দিয়ে চা খাচ্ছিলেন। তিনি বললেন, শিবুকে আমি বলেছিলুম একটা ইলেকট্রিক তার জানলার পেছন দিকে টাঙিয়ে রাখতে। ভোলা ইলেকট্রিকের কাজ শিখে ফেলেছে। সে রাত্রিরে সুইচ টিপে তারটায় কারেন্ট চালু রাখবে, আর যে বেটার ছেলে আমাকে ভয় দেখাতে আসে সে শক খেয়ে ধপাস করে পড়ে যাবে। শিবকালীবাবু বললেন, কিন্তু তাতে যে আমরা মানুষ খুনের দায় পড়ব, তাই আমি রাজি হইনি। কর্নেল বললেন, তাহলে আপনার ধারণা রাত 1টায় যে ফিস ফিস করে সুদে আসলে 1 লাখ বলতে আসে, তাকে আপনি মানুষ ভাবছেন? শিবকালীবাবু বললেন, প্রথম প্রথম তাই ভেবেছিলুম, কিন্তু আপনার যেমন মনে হয়েছে এটা মানুষের পক্ষে সম্ভব নয়, তেমনি আমারও মনে হয়েছে। রক্ষাকালীবাবু লাল চোখ কটমট করে বললেন, মানুষ নয় যদি তাহলে কি ভূত? আমি কিন্তু ভূত প্রেতে বিশ্বাস করি না। এখন মনে হচ্ছে ওই কাজটা ওই পাগলা সাধুর। ভোলা বলল, আমারও তাই সন্দেহ বড়বাবু। একদিন আপনাদের বলিনি, এখন না বলে পারলাম না। শিবকালীবাবু খাপ্পা হয়ে বললেন, ওই পাগলা সাধু অত উঁচিতে উঠবে কি মন তো বলে? রক্ষাকালীবাবু তার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা ভোলা, আমাদের বাড়িতে গাছের ডাল কাটার জন্য এতটা উঁচু মই ছিল না? সেটা তো দেখতে পাচ্ছি না কিছুদিন থেকে। শিবকালীবাবু নড়ে বসলেন, তাই তো, মইটার কথা আমার একেবারেই মনে ছিল না। তুমি হয়তো ঠিকই ধরেছ দাদা। ওই মইয়ে চেপে পাগলা সাধুই আমাদের ভয় দেখিয়ে নেমে যায়, তারপর মইটা যেখানে ছিল সেখানে রেখে চলে যায়। পুলিশ আসার পর বোধহয় সে মইটা দালান বাড়ির জঙ্গলে কোথাও লুকিয়ে রেখেছে। কর্নেল ঘড়ি দেখে বললেন, আমরা উঠব। আপনারা বরং ভোলাকে দিয়ে মইটা খুঁজে দেখুন। হ্যাঁ, আর একটা কথা, সুদে আসলে 1 লাখ এই কথাটাই বা পাগলা সাধু বাবা বলে কেন? আপনারা কি এটা নিয়ে কোনো চিন্তাভাবনা করেছেন? রক্ষাকালীবাবু বললেন, শিবু কি ভেবেছে জানি না, আমি ভেবেছি। কথাটা কাকেও বলবো না ভেবেছিলুম, কিন্তু এবার মনে হচ্ছে বলে ফেলা উচিত। শিবকালীবাবু ব্যস্তভাবে বললেন, হ্যাঁ হ্যাঁ, কথাটা বলো। রক্ষাকালীবাবু চাপা স্বরে বললেন, মায়ের কাছে শুনেছিলুম ছোট কাকা হরকালী রায়ের কাছে বাবা নাকি কিছু টাকা ধার করেছিলেন। তারপর তো ছোট কাকা মারা পড়লেন। কদিন ধরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছিল, তাই তাকে দাহ করতে পারা যায়নি। গঙ্গায় লাশ ফেলে দেওয়া হয়েছিল। কর্নেল বললেন, হ্যাঁ, সে কথাও শুনেছি। তারপর নাকি তিনি দিব্যি জ্যান্ত হয়ে বাড়ি ফিরেছিলেন। তারপর কিছুকাল কাটিয়ে তিনি নাকি হঠাৎ একেবারে নিরুদ্দেশ হয়ে যান। ভোলা কেন যেন চমকে উঠে বলল, আচ্ছা বড়বাবু, এই পাগলা সাধু আপনাদের সেই ছোট কাকা নন তো? আমি তাকে দেখিনি, কিন্তু কাল ট্যুরিস্ট লজে পাঁচুর সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল। সে আমাকে চুপি চুপি বলছিল, জমিদার বাড়ির ছোট শরিক হরকালী রায় সাধু বাবা হয়ে ফিরে এসেছেন বলে তার সন্দেহ। মাথাটা কোনো কারণে বিগড়ে গেছে, কিন্তু পাঁচু তার চেহারা দেখে অবাক হয়েছে। রক্ষাকালীবাবু হঠাৎ খাপ্পা হয়ে বললেন, একেবারে বাজে কথা। কর্নেল স্যার, আপনার পাঠানো গোয়েন্দা ভদ্রলোক ফিরে এলে বলবো ওই পাগলাটাকে যেভাবে হোক যেন ধরে ফেলেন। ভোলা তাকে সাহায্য করবে। তারপর কাঞ্চনপুরের বৃদ্ধ লোকেরা তাকে দেখলে নিশ্চয়ই চিনতে পারবেন। তারপর তাকে পাগলা কারোতে পাঠানোর ব্যবস্থা করা হবে। কর্নেল উঠে দাঁড়িয়ে একটু হেসে বললেন, আপনার প্ল্যানটা মন্দ নয়। আমাদের হালদার মশাই একসময় পুলিশ ইন্সপেক্টর ছিল। অনেক বাঘা বাঘা আসামিকে ধরে ফেলার অভ্যেস তার আছে। শুধু চাই কিছু মোটা মোটা দড়ি। ভোলা উৎসাহ দেখিয়ে বলল, দড়ি আছে স্যার। কলকাতার হালদার বাবু যদি আমাকে সঙ্গে নিতে চান, আমি রেডি আছি। এরপর কর্নেল ও আমি বেরিয়ে এলুম। শিবকালীবাবু আমাদের বেরোনোর জন্য দাদার কাছ থেকে গেটের তালা চাবি চেয়ে নিলেন। গেট খুলে দিয়ে তিনি চাপা স্বরে বললেন, ব্যাপারটা সেরকম মনে হচ্ছে না কর্নেল সাহেব। আপনাকে বলেছি, সে রাতে আমাদের ঘড়িতে যখন 1টা 10,
তখন কিন্তু বৈঠকখানার দেওয়াল ঘড়িতে 1:02। তারপর শুয়ে পড়ার পর দেওয়াল ঘড়িতে 1টা বেজেছিল। তারপর ওই উৎপাত। এই ঘড়ির ব্যাপারটা সন্দেহজনক, তাই না? কর্নেল সায় দিয়ে বললেন, হ্যাঁ, এই ব্যাপারটা সত্যি রহস্যময়। তবে আপনাকে এই সময় একটা গোপন প্রশ্ন করছি, আশা করি সঠিক উত্তর দেবেন, কারণ আপনার উত্তরের উপরই আমার পরবর্তী কাজকর্ম নির্ভর করবে। শিবকালীবাবু ঘরের পিছনটা দেখে নিয়ে ফিসফিস করে বললেন, ওই ভোলাকে দেখলেন? ব্যাটার ছেলে দাদার চর। খুলেই বলি, দাদা আজকাল আমাকেও বিশ্বাস করেন না। কর্নেল বললেন, খুলে বলুন। শিবকালীবাবু চুপি চুপি বললেন, আমাদের গৃহদেবতা কালীমাতার নাকি অনেক গয়নাগাটি ছিল। হিরে বসানো সোনার মুকুটও ছিল। তার একটা ফটো দাদার ঘরে আছে। জমিদারি উঠে গেলে সেসব দামি গয়নাগাটি রাতারাতি চুরি হয়ে যায়। তার খুঁজে পাওয়া যায়নি। পুলিশকে জানানো হয়েছিল, তাতেও কোনো ফল হয়নি। কিন্তু দাদা নাকি সন্দেহ করেন আমাদের বাবা সেগুলো লুকিয়ে ফেলেছিলেন, পাছেও অন্য শরিকরা তা হাতিয়ে নেয়। কুলেই বলি, পাঁচুর কাছে শুনেছি দাদার সন্দেহ সেগুলো কোথায় লুকিয়ে রাখা আছে তা মৃত্যুর আগে মা আমাকে বলে গিয়েছেন। কিন্তু আমার সন্দেহ দাদাই সেগুলো সিন্দুক থেকে চুরি করে লুকিয়ে রেখেছেন। এই জন্যই আমি শ্বশুরবাড়িতে না থেকে দাদার কাছে এসে থাকি। আমরা যে পথে এসেছিলুম সেই পথে ফিরে চললুম। আমবাগানের কাছে গিয়ে কর্নেল বললেন, কি বুঝলে জয়ন্ত? বললুম, শেষ অবধি ব্যাপারটা দাঁড়াচ্ছে গুপ্তধনে। এই গুপ্তধন নিয়েই যত সন্দেহ আর পরস্পরকে অবিশ্বাস আর ওই ভুতুড়ে উৎপাত। কর্নেল কিছু বললেন না। এতক্ষণে একটা চুরুট ধরালেন। তারপর বাইনাকুলারে দক্ষিণ দিকে দালান বাড়ির ধ্বংসস্তূপে কিছু দেখতে থাকলেন। জিজ্ঞেস করলুম, পাগলা বাবাকে দেখতে পাচ্ছেন নাকি? কর্নেল বললেন, না, আমি আমার বন্ধু কালীরঞ্জন রায়ের বাড়িটা খুঁজছিলাম। 15 বছর আগের কথা। ইতিমধ্যে সব ধ্বংসস্তূপ হয়ে গেল কেন তাই ভাবছি। অবশ্য আমি যখন এসেছিলুম তখন তার বাড়ির অবস্থা ছিল জরাজীর্ণ, কাজে এই বাড়িটা ভেঙে পড়তেই পারে। চলো ট্যুরিস্ট লজে ফেরা যাক। ট্যুরিস্ট লজে ফিরে আমরা পোশাক বদলে নিলাম। তখন প্রায় 12:30 বাজে। বাথরুমে গরম জলের ব্যবস্থা ছিল, কিন্তু এই প্রচণ্ড ঠান্ডায় স্নানের ইচ্ছা হলো না। আর কর্নেল তো শীতকালে মাসে 1 দিন স্নান করেন, এটা নাকি ওর সামরিক জীবনের অভ্যাস। বেলা 1টায় লাঞ্চ করে নিয়ে আমি বিছানায় গড়িয়ে পড়লুম। কর্নেল দক্ষিণ বারান্দায় রোদে চেয়ার পেতে বসলেন। তারপর দেখলুম পাঁচু এঁটো থালাবাটি সাজিয়ে ট্রে হাতে বেরুলো এবং কর্নেলের সঙ্গে চাপা গলায় কথা বলতে লাগলো। আমার চোখে তখন ভাত ঘুমের টান। ঘুমিয়ে পড়েছিলুম, কিন্তু কর্নেলের হাতের খোঁচা খেয়ে ঘুম ভেঙে গেল। তিনি বললেন, 2:30 বাজে, উঠে পড়ো, রেডি হয়ে নাও, এখনই বেরোতে হবে। শীতের পোশাক চড়িয়ে এবং কর্নেলের নির্দেশ মতো গুলি ভরা রিভলভার প্যান্টের পকেটে রেখে বেরিয়ে পড়লুম। দরজায় তালা এঁটে কর্নেল বললেন, শিবকালীবাবু ট্যুরিস্ট লজে ফোন করেছিলেন। সুরঞ্জনবাবুকে তিনি আমাকে খবর দিতে বলেন। নিচে গিয়ে ফোনের সাড়া পেয়েই শিবকালীবাবু বললেন, ফোনটা শ্বশুরবাড়ি থেকে করছেন। প্রাইভেট ডিটেকটিভ মিস্টার হালদার এখনও বাড়ি ফেরেননি, তাই দাদা কথাটা আপনাকে জানাতে বললেন। বললুম, হালদার মশাইয়ের ব্যাপার, হয়তো পাগলা বাবাকে অনুসরণ করে বনে জঙ্গলে ঘোরাঘুরি করছেন। কর্নেল গম্ভীর মুখে বললেন, শিবকালীবাবু আমাকে জানিয়েছেন তাদের বাড়ির গেটে একটা কাগজ আটকানো ছিল। তাতে কেউ লাল কালিতে লিখেছে, তোমাদের টিকটিকিকে ফাঁদে ফেলেছি, তার লেজ কাটার আগেই দাড়িওয়ালা বুড়োকে খবর দাও। আমার মুখ থেকে বেরিয়ে গেল, সর্বনাশ। কর্নেল বললেন, লেজ কাটার আগেই হয়তো আমরা ঘটনাস্থলে পৌঁছে যাব। চমকে উঠে বললুম, হালদার মশাই কোথায় আছেন আপনি কি করে জানলেন? কর্নেল একটু হেসে বললেন, ধ্যান বলে নয়, আমার মাথায় একটা অঙ্ক কষার কাজ চলছে। সেই অঙ্ক থেকেই ঘটনাস্থলের সম্ভাবনা মাথায় এসেছে। ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে গিয়ে কর্নেল কাঞ্চনপুরের দিকে এগিয়ে চললেন। তারপর সেই আমবাগানের ভিতর দিয়ে হেঁটে জমিদার বাড়ির ধ্বংসস্তূপের সামনে পৌঁছলেন। সেখানে একটু দাঁড়িয়ে বাইনোকুলারে কিছুক্ষণ সামনেটা দেখে চাপা স্বরে বললেন, সাবধানে চারদিকে লক্ষ্য রেখে গুড়ি মেরে এগোতে হবে, অস্ত্রটা বরং হাতেই রাখো। তার কথা শুনে প্রথমে একটা আতঙ্কের শিহরণ জাগল, কিন্তু অস্ত্রটা হাতে নিতেই মরিয়া হয়ে উঠলুম। কর্নেলের আচরণ আমাকে বিস্মিত করেছিল। ধ্বংসস্তূপের ভেতর ঝোপঝাড়ের আড়ালে গুড়ি মেরে খুব সতর্কভাবে তাকে অনুসরণ করছিলুম। কিছুক্ষণ চলার পর কর্নেল চাপা স্বরে বললেন, সামনে একটা থাম দেখা যাচ্ছে, বাদবাকিটা ভেঙে পড়া ছাদ আর ইঁটের দেওয়াল। আমি তাকে পাশ দিয়ে উঁকি মেরে সেটা দেখে নিলুম। ওটা একটা থামওয়ালা বাড়ির ধ্বংসাবশেষ।
কিন্তু এখনও পুরো গুঁড়িয়ে যায়নি। পাশে একটা বটগাছ চোখে পড়ল। তারপরই দেখলুম একটা সন্ডা মার্কা লোক বটগাছের গুঁড়ির পাশে এসে দাঁড়ালো। তার পরনে ফুলাতা সোয়েটার এবং প্যান্ট। মাথা থেকে কান ঢেকে সে মাফলার জড়িয়েছে, তাই মুখটা স্পষ্ট দেখা যাচ্ছিল না। আমি কর্নেলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে তার কথা বলতে যাচ্ছিলুম। কর্নেল আমাকে থামিয়ে দিলেন। তারপর জ্যাকেটের ভিতর হাত ঢুকিয়ে তার রিভলভারটা বার করলেন। শীতের বিকেল, তাতে ওই ধ্বংসস্তূপ ও ঝোপঝাড়। মনে হচ্ছিল দ্রুত দিনের আলো কমে আসছে। একটু পরে লোকটা সামনের দিকে ইশারা করে কাকে ডাকলো। তারপর যাকে দেখলুম আমার আক্কেল গুরুম হয়ে গেল। লোকটা আর কেউ নয়, সেই ভোলা। তার হাতে একটা কাটারি। এবার দুজনে বটগাছটার আড়ালে চলে গেল। একটু অপেক্ষা করার পর কর্নেল আমাকে চোখের ইশারায় সতর্ক করে দিলেন যেন বিন্দুমাত্র শব্দ না করি। কিন্তু সবখানে ঝোপঝাড়ের শুকনো পাতা পড়ে আছে, একটু আধটু শব্দ চলাফেরা করলেই শোনা যাবে। তবু যতটা সম্ভব সাবধানে গুড়ি মেরে কর্নেলের পিছনে এগিয়ে চললুম। থামের কাছাকাছি গিয়ে কর্নেল আমার কানের কাছে মুখ এনে বললেন, ভোলা তার সঙ্গীর সঙ্গে ওদিকে কোথায় গেল কে জানে, কিন্তু আবার ওরা এদিকে আসতে পারে কি না বুঝতে পারছি না, কাজেই একটু অপেক্ষা করা যাক। দীর্ঘ প্রায় 5 মিনিট অপেক্ষা করার পর কর্নেল প্রায় হামাগুড়ি দিয়ে ভেঙে পড়া ঘরটার ভিতরে উকিয়ে দিলেন। তারপর দেখলুম তিনি তার খুদে জোরালো আলোর টর্চটা বের করে ভিতরে আলো ফেললেন, কারণ বটগাছের ঘন ডালপালা ভাঙা ঘরটার ভিতর এগিয়ে এসে ভিতরটা আধার করে রেখেছে। আলো জ্বালার পরই আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কি সর্বনাশ! আমার প্রশ্নের জবাব না দিয়ে কর্নেল ভিতরে ঢুকে গেলেন। আমি ভিতরে ঢুকতে যাচ্ছিলাম, কিন্তু কর্নেল ফিসফিস করে বললেন, তুমি লক্ষ্য রাখো বটগাছের গুড়ির দিকে, ওরা ফিরে এলেই ভেতরে ঢুকে পড়বে এবং আমাকে জানাবে। তারপরই কানে এলো ভাঙা ঘরের ভিতরে ঝোপঝাড়ের আড়ালে ফোঁস শব্দ হচ্ছে। চমকে উঠেছিলুম, সাপ নয় তো? তারপর মনে পড়ে গেল এই শীতের সাপেরা গর্তে ঘুমোতে গেছে। আমার দৃষ্টি বটগাছের গুঁড়ির দিকে, কিন্তু কান ঘরের ভিতরে কি ঘটছে তাই শুনছি। একবার চাপা স্বরে কর্নেলের ধমক শুনতে পেলুম, চুপ, ছেলে মানুষই করবেন না, আপনারা একেবারে আষ্টে ফিষ্টে বেঁধেছে, দড়িগুলো আগে কেটে ফেলি। একটু পরে কানে এলো গোয়েন্দা প্রবর হালদার মশাইয়ের গলা। আচমকা পিছন থেইকা আমারে ফেলাইয়া দিল। কর্নেল আবার বললেন, চুপ চুপ, শিগগির আমার সঙ্গে এখান থেকে বেরিয়ে আসুন। তারপর দেখলুম ভোলা যেখান থেকে বেরিয়েছিল সেখান থেকে গুড়ি মেরে কর্নেল আর তার পিছনে হালদার মশাই বেরোচ্ছেন। আমি কিছু বলার আগেই কর্নেল বললেন, জয়ন্ত, আমরা যেদিক থেকে এসেছি সেই দিকে ফিরে চলো। আগের মতো গুড়ি মেরে ধ্বংসস্তূপ আর ঝোপঝাড় পেরিয়ে সেই আমবাগানে পৌঁছলুম। হালদামশাইয়ের মুখে ইঁটের গুঁড়ো মাখা লাল ধুলো এবং তার সোয়েটারের অবস্থা তেমনি নোংরা। তিনি হাসবার চেষ্টা করে বললেন, আমি একজন আরে ফলো কইরা আসছিলাম, তারপর আচমকা পিছন থেকে কে আমার ওই উপর ঝাঁপ দিল আর আমারে আষ্টে পিষ্টে বাইধা ফেলল। উপর হইয়া পড়ছিলাম তাই তাদের দেখি নাই, 2 জন ছিল। আমার উপর কইরা 2 জনে ওই ভাঙা ঘরের ভিতরে শইয়াই রাখিল। চিৎকার করার সুযোগ দেয় নাই। মুখে তখনই টেপ সাঁইটা দিয়া কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, আপনার ফায়ার আর্মস সঙ্গে ছিল না? হালদামশাই প্যান্টের পকেটে হাত ভরে তার রিভলভার বের করে দেখালেন। বললেন, ওই অবস্থায় এটা ইউজ করব কেমনে? আমি বললুম, ভাগ্যিস ওরা আপনার পকেট হাতড়ে দেখেনি। কর্নেল বললেন, আপনি কাকে ফলো করে আসছিলেন? হালদারমশাই প্যান্টের পকেট থেকে নস্যির কৌটো বের করে অ্যাক্টিভ নস্যি নিলেন। তারপর নোংরা রুমালের নাক মুছে বললেন, লোকটারে এখানে আই বড়বাবুর লগে মিট করতে দেখেছি। 2 জনে আড়ালে গিয়া কথা কইতাছিল। লোকটারে দেইখা আমার সন্দেহ হইতাছিল। কর্নেল বললেন, তখন ছোটবাবু মানে শিবকালী রায় বাড়িতে ছিলেন না? গোয়েন্দা প্রবণ বললেন, না, লোকটায় 3 বার আইতে দেখছি, ওই 3 বারই শিবকালীবাবু বাড়িতে ছিলেন না। হ্যাঁ, একটা কথা বলা দরকার, ভোলারি দিয়া বড়বাবু ওরে হয়তো ডাইকা এনেছিলেন। আমি বললুম, লোকটা কে আপনি তা জিজ্ঞেস করেননি বড়বাবুকে? হালদার মশাই বললেন, করছিলাম। বড়বাবু কইলেন ভদ্রলোক একজন অ্যাডভোকেট, সম্পত্তি লইয়া মামলা মোকদ্দমায় উনি আমাগো কাম করেন। কিন্তু মিস্টার হালদার, এই কথাটা যেন শিবুরে জানাইবেন না। কারণ কি, শিবুর শ্বশুরের লগে অ্যাডভোকেট হাজরাবাবুর বিবাদ আছে। আইস কি খেয়াল হইল, ছোটবাবু না থাকার সময় হাজরাবাবুকে ফলো করছিলাম, তারপর ওই কাণ্ড। কর্নেল জিজ্ঞেস করলেন, হাজরাবাবুর পুরো নাম কি জানেন? উপেন হাজরা বলে গোয়েন্দা প্রবর তরক করে উঠে দাঁড়িয়ে হাত এবং পা ছোড়াছুড়ি করে আড়ষ্টতা কাটিয়ে নিলেন। তারপর বললেন, এখন কি করি কর্নেল স্যার, হেভি ক্ষুধা পাইছে আর ব্যাগখানাও ওনাদের বাড়িতে আছে, আমার আর বড়বাবুরে বিশ্বাস হয় না। কর্নেল বললেন, আপনি কাজ করুন, জয়ন্তর সঙ্গে টুরিস্ট লজে চলে যান, আমি ওদের বাড়ি থেকে শিবকালীবাবুর সাহায্যে আপনার ব্যাগটা উদ্ধার করে নিয়ে যাব।
আমি বললাম, কিন্তু ভোলা আর উপেন হাজরা ওদিকে কোথায় গেল জানা উচিত ছিল। কর্নেল একটু হেসে বললেন, সে দায়িত্বটা আমি নিচ্ছি। আমি তো একজন ন্যাচারোলজিস্ট, কাজেই প্রকাশ্যে ওই বটগাছের কাছে উপেন হাজরার সঙ্গে আলাপ করার অসুবিধা নেই। আর ভোলা তো আমাকে চেনে। অগত্যা হালদার মশাইকে সঙ্গে নিয়ে আমি আমবাগানের ভিতর দিয়ে এগিয়ে গেলুম। যেতে যেতে বললুম, হালদার মশাই, আপনার মুখটা মুছে পরিষ্কার করা দরকার। সোয়েটারটা খুলে ভালো করে ঝেড়ে ফেলুন। আমার কথা শুনে হালদার মশাই তার নোংরা রুমাল দিয়েই মুখটা যথাসাধ্য মুছে পরিষ্কার করলেন। তারপর সোয়েটার খুলে ঝেড়ে ধুলোবালি সাফ করে নিলেন। সোয়েটার পরতে পরতে তিনি চাপা স্বরে বললেন, এই 2 দিনে একটা কথা ভালো বুঝছি জয়ন্তবাবু, বড়বাবু ছোটবাবুর চোখের আড়ালে সম্ভবত অনেক কিছু করেন। অনেক কিছু মানে? আমার সন্দেহ ওনাদের গৃহদেবতা কালীমাতার হারানো গয়নাগাটির খোঁজ বড়বাবুর জানা, কিন্তু ছোটবাবুরে তিনি তার ভাগ দিতে চান না। হাঁটতে হাঁটতে বললুম, বুঝলুম, কিন্তু রাত দুপুরে ওই ভুতুড়ে উৎপাতের কি কোনো কিনারা করতে পেরেছেন? হালদার মশাই বললেন, পারিনি, তবে আমার সন্দেহ ওটা বড়বাবুরই কারসাজি, আর ভোলা ওনার অ্যাসিস্ট্যান্ট। হাসতে হাসতে বললুম, কিন্তু ভোলা বাড়ির পেছন দিকে দোতলার জানলার কাছে ওঠে কি করে? হালদার মশাই থমকে দাঁড়ালেন, তারপর চাপা স্বরে বললেন, পুকুর পাড়ে ঝোপের ভিতর একখান মই দেখছিলাম। আমি শিবকালী বাবুদের বাড়ি থেকে মই হারানোর কথাটা ফাঁস করলুম না, তবে আমার মনে হলো ভূতের উৎপাতের রহস্য এতেই ফাঁস হয়ে যাচ্ছে। স্পষ্টই বোঝা যাচ্ছে হালদার মশাইয়ের সিদ্ধান্ত ঠিক। ছোট ভাইকে গুপ্তধন থেকে বঞ্চিত করতেই রক্ষাকালীবাবু ভোলার সাহায্যে সেই ভুতুড়ে উৎপাত শুরু করেছেন। এতদিন করেননি, কিন্তু ইদানিং হঠাৎ তার এই চক্রান্তের একটা কারণ থাকতে পারে। মাকালি চুরি যাওয়া গয়নাগাটির খোঁজ দৈবাত তিনি পেয়ে গেছেন, কিন্তু যে কোনো কারণেই হোক শিবকালীবাবু এসে বাড়িতে থাকার জন্য তিনি তার পাচার করতে পারছেন না। ট্যুরিস্ট লজে পৌঁছানোর পর সুরঞ্জনবাবুকে ডেকে বললুম, আমাদের এই গেস্ট ভদ্রলোক হঠাৎ এসে পড়েছেন। আমাদের ঘরে একটা ক্যাম্প খাটের ব্যবস্থা করতে পারলেই আর কোনো অসুবিধা হবে না, আর এখনই যদি কিছু খাদ্যের ব্যবস্থা করতে পারেন ভালো হয়। বলে আলাপ করিয়ে দিলুম, ইনি মিস্টার কে হালদার, ইনি কলকাতা স্পেশাল ব্রাঞ্চের পুলিশ ইন্সপেক্টর। কথাটা যেন চাপা থাকে সুরঞ্জনবাবু, মিস্টার হালদার বিশেষ কাজে এখানে এসেছেন। সুরঞ্জনবাবু সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে উঠলেন। হালদার মশাইকে নমস্কার করে বললেন, ওপরে যান স্যার, আমি সব ব্যবস্থা করে বলছি। হালদার মশাই বললেন, অ্যাম হ্যাংরি। এমন ভঙ্গিতে বললেন মনে হলো হালদার মশাই তার আগের পুলিশ জীবনে ফিরে গেছেন। কর্নেল আমাকে ঘরের চাবি দিয়েছিলেন। দরজা খোলার পর হালদার মশাই সোফায় হাত পা ছড়িয়ে বসলেন। বললুম, আপনি আগে বাথরুমে গিয়ে মুখ হাত ভালো করে ধুয়ে নিন। হালদার মশাই সহাস্যে বললেন, বুদ্ধি কইরা বুড় জুতা পরেছিলাম, নয়তো আবার একজোড়া জুতো কিনতে হইত। বলে তিনি বাথরুমে ঢুকে গেলেন। মিনিট 15 মধ্যেই পাঁচু ট্রেতে 2 প্লেট আলু কাবলি আর 2 কাপ চা রেখে গেল। পাঁচু কোনো কথা বলল না দেখে বুঝতে পারলুম হালদার মশাইকে সে কলকাতার পুলিশ ভেবে যেন একটু ভয় পেয়েছে। তার ভয় ভাঙানোটা উচিত মনে করলুম না। মিনিট 5 পরে পাঁচু আবার এলো একটা ভাঁজ করা ক্যাম্প খাট আর বকুল দাবা করা বিছানা কম্বল বালিশ নিয়ে। বললুম, ওখানেই রেখে দাও, সময় মতো আমরা নিজেরাই বিছানা পেতে নেব। কর্নেলের জন্য উদ্বিগ্ন ছিলুম। তিনি ফিরলেন তখন 5:30 বাজে। ঘরে আলো জ্বলছে, বাইরে অন্ধকার এখনই ঘন হয়েছে। কর্নেলের হাতে হালদার মশাইয়ের ব্যাগ। কর্নেলকে গম্ভীর দেখাচ্ছিল। হালদার মশাই ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, আমি শুইতাম ছোটবাবুর ঘরে, লক্ষ্য করেছি উনি বাহির হইলে নিজের ঘরে তালা দিতেন, আপনারে তিনি কি কইলেন? কর্নেল তেমনি গম্ভীর মুখে বললেন, শিবকালীবাবুকে বলেছি আপনি আমাদের সঙ্গে ট্যুরিস্ট লজে থাকবেন, তাই উনি ব্যাগটা আমাকে দিতে দ্বিধা করেননি। কিন্তু আমার মনে একটু ভয় জেগেছে। আজ রাতে হাজরাবাবু কিংবা ভোলা তাকে হয়তো মেরে ফেলার চেষ্টা করবে। সব কথা পরে খুলে বলবো, আগে কফি খেয়ে নিই। বললুম, শিবকালীবাবুকে আপনি সাবধান করে দিয়ে এলেন না কেন? কর্নেল বললেন, দিয়েছি, আজ রাতে উনি শ্বশুরবাড়িতে থাকবেন, তবে আমাদের সঙ্গে সময় মতো ওর দেখা হবে। বললুম, হাজরাবাবু আর ভোলা বটগাছের ওদিকে পিছনে কোথায় গিয়েছিল জানতে পেরেছেন? কর্নেল বললেন, পেরেছি, ওরা গিয়েছিল একটা বিশেষ ধ্বংসস্তূপের কাছে। বলে কর্নেল ক্লান্তভাবে চুপ করে গেলেন। রাত্রে আমাদের ঘরে বসে খাওয়া দাওয়া হয়ে গেল। পাঁচুকে বলা ছিল সে যেন এঁটো থালাবাটিগুলো নিয়ে যায় এবং কর্নেলের জন্য 1 কাপ চা কফি দিয়ে যায়। তখন রাত 9:30 বাজে। চারদিকে একেবারে স্তব্ধ। দরজা বন্ধ করতে গিয়ে বাইরের বারান্দাটা দেখে নিলুম। জনপ্রাণীটি নেই। কর্নেল চেয়ারে বসে কফি খাচ্ছিলেন। মাঝখানে একপাশে ক্যাম্প খাটটা পেতে হালদার মশাইয়ের বিছানা তৈরি হয়ে গেছে। তিনি বিছানায় কম্বল মুড়ি দিয়ে বসে বললেন, এখানে শীতটা বড্ড বেশি। বললুম,
মা গঙ্গার কারণেই শীতের এত বেশি উপদ্রব। ঠিক কইছেন বলে হালদার মশাই অ্যাক্টিভ নস্যি নিলেন। ইতিমধ্যে তিনি কর্নেলের মুখে শুনে নিয়েছেন কিভাবে দৈবাত তাকে আমরা উদ্ধার করেছি। সেই কথার জের টেনে এবার তিনি বললেন, কর্নেল স্যার, ওই ভোলারে আমি ছাড়ুম না, ওর একখান ঠ্যাঙে একখান গুলি মাইরা খোঁড়া কইরা দিমু। কর্নেল বললেন, আপনাকে গুলি করতে হবে না, পুলিশই ওর সদ্গতি করবে। আমি ট্যুরিস্ট লজে ফিরে টেলিফোনে থানায় যোগাযোগ করেছি। আমার অভ্যাস তো জানেন, কোথাও বেরোনোর আগে এলাকার পুলিশ কর্তাদের সঙ্গে যোগাযোগ করে তারপর বেরোই, কারণ শেষ কাজটা পুলিশকেই করতে হয়। জিজ্ঞেস করলুম, এই ঠান্ডা কনকনে রাতে আবার বেরোবেন নাকি? কর্নেল বললেন, না, হালদার মশাইকে দড়ি বাঁধা অবস্থায় দেখতে না পেয়ে ভোলা আর তার গার্জিয়ানরা সতর্ক হয়ে গেছে। ওরা নিশ্চিত টের পেয়েছে আমরাই হালদার মশাইকে দড়ির বাঁধন কেটে মুক্ত করেছি। তাছাড়া শিবকালী বাবুকে আমি বলেছি তিনি যেন অন্তত আজ রাতের মতো ও বাড়িতে না থাকেন। বলুম, ভোলা বা রক্ষাকালী বাবু আপনাকে হালদার মশাইয়ের ব্যাগ আনতে দেখেনি? কর্নেল চুরুট ধরিয়ে বললেন, ভোলা দেখেছে, তবে রক্ষাকালীবাবু তখন কালীবাড়িতে ছিলেন। ওদের সেবাইতে এসেছিল সন্ধ্যা আরতি দিতে। যাই হোক, আজ রাত্রে বেরোনোর কোনো প্রয়োজন দেখছি না। থানার অফিসার ইনচার্জ মহেন্দ্রবাবু জমিদার বাড়ির আনাচে কানাচে পুলিশ ফোর্স গোপনে মোতায়েন রাখবেন। পাঁচু বিছানার সঙ্গে হালদার মশাইয়ের জন্য একখানা মশারিও এনেছিল। হালদার মশাইকে কর্নেল মশারিটা খাটাতে সাহায্য করলেন, কারণ পাঁচু কোনো পেরেক বা হাতুড়ি দিয়ে যায়নি। এসব জিনিস স্বভাবত মজুদ থাকে কর্নেলের কিট ব্যাগে। এরাতে ঘুমটা গাঢ় হয়েছিল। ঘুম ভেঙেছিল কালকের মতো পাঁচুর ডাকে। সে ঘরে ঢুকে টেবিলে চায়ের কাপ রেখে কালকের মতোই আমার মশারিটা গুটিয়ে দিল। উঠে বসে দেখলুম হালদার মশাই এবং কর্নেলের মশারি গোটানো রয়েছে এবং তারা দুজনেই বিছানায় নাই। পাঁচু আমার হাতে চায়ের কাপটা দিয়ে চাপা স্বরে বলল, বুড়ো সাহেবের সঙ্গে পুলিশের সেই অফিসার ভোরবেলায় বেরিয়ে গেছেন। আমার একটা খটকা লাগছে স্যার। বললুম, বলো। পাঁচু বলল, জমিদার বাড়িতে ভূতের উৎপাত হয়েছে একথা সবাই জানে। ওই পুলিশ অফিসার কি সেই তদন্তে এসেছেন স্যার? বললুম, হ্যাঁ, উনি কর্নেল সাহেবের বন্ধু। পাঁচু তখনই দরজার পর্দা তুলে বারান্দাটা দেখে এসে চাপা স্বরে বলল, আমার একটা সন্দেহ হয় স্যার। রাত বিরেতে ফিস করে বড়বাবু ছোটবাবুর কাছে কে নাকি টাকা চায়। সে অন্য কেউ নয়, ওই পাগলা বাবা। জমিদার বাড়িতে বড়বাবুর কাছে থাকার সময় কথায় কথায় ভোলা বলে ফেলেছিল মাকালির লক্ষ লক্ষ টাকা দামের গয়নাগাটি হাতিয়ে বড়বাবু ছোটবাবুর বাবা কালীপ্রসাদ বাবু কলকাতায় ব্যবসা পেতেছিলেন। সেই ব্যবসায় লোকসান খেয়ে তিনি চলে এসেছিলেন। শেষ বয়সে খুব কষ্ট পেয়ে মারা যান। মাকালির অভিশাপ স্যার, বুঝলেন তো? বললুম, বুঝেছি। এই সময় বাইরে থেকে ম্যানেজার সুরঞ্জনবাবুর গলা শোনা গেল, এই পাঁচু, ছোট সাহেব কি ঘুম থেকে উঠেছেন? বলে তিনি পর্দা ফাঁক করে একটু হাসলেন। আজ একটু সকাল সকাল উঠতে পেরেছেন তো কর্নেল সাহেব ফোন করে আমাকে বললেন আপনাকে যেন একটা খবর দিই। জিজ্ঞেস করলুম, কি খবর? ততক্ষণে পাঁচু ঘর থেকে কেটে পড়েছে। সুরঞ্জনবাবু বললেন, কর্নেল সাহেব জমিদার বাড়িতে অপেক্ষা করছেন, আপনাকে তিনি শিগগির সেখানে যেতে বললেন। কথাটা বলেই তিনি চলে গেলেন। আমি তাড়াতাড়ি বাথরুম সেরে পোশাক বদলে তৈরি হয়ে নিলাম। আজ পাঁচু আমার অস্ত্রটা দেখতে পাইনি, কারণ ওটা আমি তোষকের তলায় ম্যাট্রেসের উপর রেখেছিলাম। 6 রাউন্ডার .22 ক্যালিবারের অস্ত্রটি প্যান্টের ডান পকেটে ঢুকিয়ে বেরিয়ে এলুম। তারপর দরজায় তালা এঁটে হন্তদন্ত সিঁড়ি বেয়ে নেমে গেলুম। 8:15 বাজে। চারপাশে গাঢ় কুয়াশা। সতর্কতার জন্য প্যান্টের 2 পকেটে 2 হাত ঢুকিয়ে হাঁটতে থাকলুম। ডান হাতের আঙুল রিভলভারের ট্রিগারে রাখা, যেন হঠাৎ আক্রান্ত হলে পাল্টা আক্রমণ করতে পারি। যেতে যেতে বারবার মনে হচ্ছিল কর্নেল জমিদার বাড়িতে এখন কি করছেন? আমাকেই বা তিনি ডাকলেন কেন? কোনো ঘটনা ঘটেনি তো? সেই আমবাগানের ভিতর দিয়ে শর্টকাট করে জমিদার বাড়িতে গিয়ে দেখি বাইরে পুলিশের জিপ আর একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে। এক দঙ্গল সশস্ত্র কনস্টেবল আর কয়েকজন অফিসার মূর্তির মতো দাঁড়িয়ে আছে। খোলা গেট দিয়ে আমি ভিতরে ঢুকেই দেখলুম কর্নেল আর হালদার মশাই রক্ষাকালী বাবুর সঙ্গে কথা বলছেন। আমাকে দেখে কর্নেল বললেন, এসো জয়ন্ত, একটা অভাবিত ঘটনা ঘটে গেছে। জিজ্ঞেস করলুম, শিবকালীবাবুর কোনো বিপদ হয়নি তো? রক্ষাকালীবাবু বললেন, শিবু লাশ আনতে গেছে। চমকে উঠে বললুম, কার লাশ? হালদার মশাই বলে উঠলেন, পাগলা বাবার। এখানে আইয়া শুনছি সকলে পাগলা বাবার ভয়ে তটস্থ, একলা দোকলা দেখলেই সে নাকি ঢিল সরে। কর্নেল তাকে থামিয়ে দিয়ে বললেন, হালদার মশাই, আপনি বড়বাবুর সঙ্গে কথা বলুন। এসো জয়ন্ত। ঠাকুরবাড়ির দরজা খোলা ছিল। সেদিকে বেরিয়ে দেখি
পুকুরের পূর্ব পাড়ে ঝোপঝাড়ের ভেতর দিয়ে দুজন কনস্টেবল আর 4টে লোক একটা স্ট্রেচারে চাপিয়ে লাশ আনছে। তারা এদিকে না এসে পুকুরের দক্ষিণ পাড় দিয়ে ঘুরে ঠাকুরবাড়ির পিছনে অদৃশ্য হলো। কর্নেল বললেন, চলো তোমাকে জায়গাটা দেখিয়ে আনি। তুমি কাল আমাকে জিজ্ঞেস করছিলে অ্যাডভোকেট হাজরাবাবু আর ভোলা বটগাছের ওদিকে কোথায় গিয়েছিল, চলো দেখবে। পুকুরের উত্তর পাড় হয়ে কর্নেলকে অনুসরণ করে ধ্বংসস্তূপে ঢুকতে হলো। তারপর ডান দিকে ঘুরে ফাঁকা জায়গা দিয়ে এগিয়ে সামনে সেই বটগাছটা দেখতে পেলুম। বটগাছটা ওপাশে একটা ঢিবি দেখা যাচ্ছিল। তারপরই চোখে পড়ল ওই জায়গায় কেউ বা কারা মাটি খুঁড়েছে এবং সেই মাটি ঢিবির আকার নিয়েছে। গর্তটা প্রায় 6 ফুট গভীর। সেই গর্তের ভেতর থেকে আমাদের পায়ের কাছ অবধি চাপ চাপ টাটকা রক্ত। রক্তগুলো জমাট বেঁধে গেছে। উত্তেজনায় আমার শরীর যেন গরম হয়ে উঠেছিল। বললুম, এখানে সেই পাগলা সাধুর লাশ পড়েছিল মনে হচ্ছে। প্রথমে কার চোখে পড়েছিল এটা? কর্নেল বললেন, আমার দুর্ভাগ্য জয়ন্ত, তুমি তো দেখে আসছো। যেখানেই যাই চিরকালের অদৃশ্য এক আততায়ী আমার সামনে একটা করে রক্তাক্ত লাশ ছুঁড়ে ফেলে আমাকে চ্যালেঞ্জ করে। বললুম, আচ্ছা লাশটা কি আপনারাই আবিষ্কার করেছিলেন? কর্নেল বললেন, কাল এদিকটা দেখার সময় পাইনি, তাই হালদার মশাইকে সঙ্গে নিয়ে এখানে এসেছিলুম। পাগলা বাবাকে মাথা আর বুকে কেউ গুলি করে মেরেছে। হ্যাঁ, এখানেই মেরেছে। তারপর গর্ত খুঁড়ে তার লাশটা পুঁতে দেওয়ার চেষ্টা করেছিল। নিশ্চয়ই বটগাছের ওদিকে কেউ পাহারা দিচ্ছিল। আমাদের সাড়া পেয়েই লাশটা গর্তে ফেলে দিয়ে পালিয়ে যায়। আমি হালদার মশাইকে এখানে পাহারায় রেখে থানায় গিয়েছিলুম। হালদার মশাইয়ের হাতে রিভলভার দেখে খুনিরা এসে পড়লে নিশ্চয়ই ভয় পেত। বললুম, কাল বিকেলে ভোলা আর হাজরাবাবু এখানে কোথায় এসেছিল? কর্নেল নিভে যাওয়া চুরুটটা জেলে বললেন, আমার অঙ্কের হিসেব বলা যায় ওরা দুজনে এখানে পাগলা বাবাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিল। জয়ন্ত, আমার দৃঢ় বিশ্বাস পাঁচুর ধারণা সত্য। এই পাগলা বাবাই জমিদার বাড়ির ছোট শরিক হরকালীবাবু। তিনি সম্ভবত ছিটগ্রস্ত ছিলেন, কিন্তু গোপনে এই এলাকায় তার ঘোরাঘুরির একটাই কারণ থাকা সম্ভব। মাকালির চুরি যাওয়া গয়নাগাটির খোঁজ সম্ভবত তিনি রাখতেন, তাই সন্ন্যাসী হয়েও এখানে ফিরে এসেছিলেন। কর্নেল হঠাৎ থেমে গেলেন। তারপর কারো উদ্দেশ্য করে বললেন, আসুন মিস্টার চ্যাটার্জি, জয়ন্তর কথা আপনাকে আগেই বলেছি। আর জয়ন্ত, ইনি কাঞ্চনপুর থানার ওসি মিস্টার মহেন্দ্র চ্যাটার্জি। মিস্টার চ্যাটার্জি কাছে এসে বললেন, রক্ষাকালীবাবু পাগলা বাবার লাশ দেখে বললেন তিনি তাকে চেনেন না, কিন্তু শিবকালীবাবু জোর দিয়ে বললেন তিনি মুখ দেখে চিনতে পেরেছেন। এটা তার ছোট কাকা হরকালী রায়ের লাশ। তিনি বরাবরই ছিটগ্রস্ত ছিলেন, কিন্তু এমন মানুষকে কে গুলি করে মারবে তিনি কিছুতেই বুঝতে পারছেন না। কর্নেল বললেন, এই গর্তটা গত রাতেই খুঁড়ে রাখা হয়েছিল, কারণ খুনিরা জানত পাগলা বাবা প্রায় পথতলায় এসে বসে থাকেন। অবশ্যই এটা আমার একটা ধারণা। মিস্টার চ্যাটার্জি বলেন, হ্যাঁ, আমি হরকালী রায় সম্পর্কে সব খবর এই থানায় এসেই পেয়ে গিয়েছিলাম। ঠিক যেন সেই ভাওয়াল সন্ন্যাসীর মামলা। মৃত্যুর পর সেই লোক জীবিত হয়ে কি করে বাড়ি ফিরতে পারে প্রথমে বুঝতে পারিনি। পরে বুঝেছিলাম ঝড় বৃষ্টির রাতে হদ্ধমিত হরকালী বাবুকে ভুল করে মৃত ভেবে নাকি গঙ্গায় ভাসিয়ে দেওয়া হয়েছিল। তারপর যেভাবেই হোক তিনি কারো সাহায্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন, কিন্তু ওইভাবে বিপর্যস্ত হবার ফলে তার স্নায়ু বিকৃতি ঘটে যায়। কর্নেল বললেন, আপনি ঠিকই বলেছেন, আমারও একই ধারণা, কিন্তু প্রশ্ন হলো ওকে এভাবে খুন করলো কে এবং খুনের উদ্দেশ্যই বা কী? মিস্টার চ্যাটার্জি মুচকি হেসে বললেন, ভোলাকে অ্যারেস্ট করা হয়েছে, কারণ আমরা এসেই লক্ষ্য করেছিলাম তার পায়ে এবং হাতে একটু আধটু কাদা লেগে আছে। সে ভালো করে কাদা ধোয়ার সময় পায়নি। জেরার চোটে তার পেট থেকে কথা বের করতে অসুবিধা হবে না। চলুন জমিদার বাড়ির আরেক পাগলা রক্ষাকালী রায় কি বলছেন দেখা যাক। কর্নেল বললেন, রক্ষাকালীবাবুর একটা বন্দুক আছে, কিন্তু আমার মতে পাগলা বাবাকে বন্দুকে নয়, পিস্তল বা রিভলভারের গুলিতে প্রায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুঁড়ে মারা হয়েছে। ওসি বললেন, কিন্তু খুনের মোটিভটা কি? আপনার মতটা শোনা যাক। কর্নেল হাঁটতে হাঁটতে বললেন, জমিদার বাড়ির গৃহদেবতার বহু লক্ষ টাকা দামের গয়নাগাটি চুরি গিয়েছিল। ওসি বললেন, জানি, এখানকার সবাই জানে সে কথা। কর্নেল বললেন, আমার কেন যেন মনে হচ্ছে সেই গয়নাগাটি জমিদার বাড়ির কোনো শরিকই চুরি করেছিল এবং তা এখনও এখানেই কোথাও লুকানো আছে। পাগলা বাবা হরকালী রায় যেভাবেই হোক তার খোঁজ পেয়েছিলেন। তার কাছ থেকে সে কথা জানার জন্যই সম্ভবত তার উপর বরাবর অত্যাচার হতো এবং এবার তাকে রাগের বশে খুন করা হয়েছে। মিস্টার চ্যাটার্জি বললেন, কর্নেল সাহেব, আপনি ঠিক বলেছেন, আমরা এ পথেই এগুব। পুকুরের দক্ষিণ পাড়ে ঝোপ জঙ্গলের ভিতর হাঁটতে হাঁটতে
কর্নেল এবং ওসি মিস্টার চ্যাটার্জি চাপা গলায় কিছু আলোচনা করছিলেন। মন্দিরের কাছাকাছি আসার পর এক পলকের জন্য আমার চোখে পড়ল কেউ যেন এইমাত্র মন্দিরের আড়ালে চলে গেল। আমি চাপা স্বরে কথাটা বলতেই কর্নেল একদিকে এবং মিস্টার চ্যাটার্জি অন্যদিকে মন্দিরের পেছনে অদৃশ্য হলেন। পরক্ষণেই একটা ধস্তাধস্তি শব্দ কানে এলো। এক লাফে এগিয়ে গিয়ে দেখি একটা সন্ডামার্কা গুফো লোককে দুজনেই ধরে আছেন। লোকটা এবার গর্জে উঠল, আমি একজন অ্যাডভোকেট, আমার নাম এইচ.পি. হাজরা, রক্ষাকালীবাবু আমার মক্কেল। মিস্টার চ্যাটার্জি পুলিশের লোক। তিনি তার সোয়েটারের গলার দিকটা খামচে ধরে ব্যাটন দিয়ে পিঠের দিকটায় আঘাত করলেন। তারপর হাসতে হাসতে বললেন, বুঝলেন কর্নেল সাহেব, কৃষ্ণনগরের অ্যাডভোকেট শচীন্দ্র চৌধুরীর পালিয়ে যাওয়া সেই মুহুরি এই হাজরাবাবু। অনেক টাকা চুরি করে এখানে এসে হাজরাবাবু গা ঢেকা দিয়ে আছে, ওকে আমরা খুঁজছিলুম। কর্নেল বললেন, আসামিকে নিয়ে চলুন মিস্টার চ্যাটার্জি, ব্যাপারটা জমে উঠবে, কারণ রক্ষাকালীবাবু এই লোকটাকে অ্যাডভোকেট বলে আমাদের মিস্টার হালদারকে এবং তার ভাই শিবকালীবাবুকেও পরিচয় করিয়ে দিয়েছিলেন। ইতিমধ্যে একজন পুলিশ অফিসার এবং কয়েকজন সশস্ত্র কনস্টেবল ওই দরজা দিয়ে বেরিয়ে আসছিলেন। অফিসারটি অবাক হয়ে বললেন, এটাকে যেন চিনি চিনি মনে হচ্ছে স্যার। ওসি বললেন, এই সেই হরিপদ হাজরা। মনে হচ্ছে জমিদার বাড়ির একটা চক্রান্তয়ে লোভের বশে হরিপদ হাজরাও জড়িয়ে গিয়েছিল। জমিদার বাড়ির প্রাঙ্গণে ঢোকার পর রক্ষাকালীবাবু হাউমাউ করে বললেন, আমাদের অ্যাডভোকেটকে কেন ধরেছেন আপনারা? কর্নেল বললেন, ও একজন মুহুরি, তার অ্যাডভোকেটের টাকা চুরি করে এখানে গা ঢাকা দিয়ে আছে। শিবকালীবাবু অবাক চোখে তাকিয়ে বললেন, এতক্ষণে বুঝতে পারছি দাদা ভোলা আর এই লোকটাকে সঙ্গে করে মা কালীর হারানো গয়নাগাটির খোঁজে চক্রান্ত করেছিল। কর্নেল বললেন, রক্ষাকালীবাবু, আপনার বন্দুকটা ছাড়া কি আর কোনো আগ্নেয়াস্ত্র আছে? রক্ষাকালীবাবু ভাঙা গলায় বললেন, না, কিন্তু আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। মিস্টার চ্যাটার্জি বললেন, এই হরিপদ হাজরাকে প্রিজন ভ্যানে নিয়ে যান মিস্টার বোস। সেই পুলিশ অফিসারটির ইঙ্গিতে দুজন তাগড়াই চেহারার কনস্টেবল তাকে বাইরে নিয়ে গেল। হালদার মশাই এতক্ষণ চুপচাপ সব দেখছিলেন। এবার বললেন, ওসি সাহেব, এবার আগে রক্ষাকালীবাবুর ঘরখান সার্চ করা উচিত। মিস্টার চ্যাটার্জি একটু হেসে বললেন, আমাদের প্ল্যান তৈরি, চলুন রক্ষাকালীবাবু, আগে আপনার ঘরটা দেখা যাক। দোতলায় ওই ঘরে তালা দেওয়া ছিল। পাশে শিবকালীবাবুকে ঘরেও লক্ষ্য করলুম তালা আটা আছে। রক্ষাকালীবাবু তার পাঞ্জাবির পকেট থেকে চাবি বের করে ঘরের তালা খুললেন। কর্নেলের ইঙ্গিতে হালদার মশাই এবং একজন কনস্টেবল জানলাগুলো খুলে দিল, তারপর সুইচ টিপে আলো জ্বালল। রক্ষাকালীবাবু একটা চেয়ারে বসে বিকৃত মুখে বললেন, সারা রাত অন্ধকারে রেখে এতক্ষণে আলো। লক্ষ্য করলুম কর্নেল আচমকা তার হাতের বন্দুকটা কেড়ে নিয়ে তার গায়ের আলোয়ান খুলে ফেললেন। এবার চমকে উঠে দেখলুম আলোয়ানের তলায় ফুলাতা সোয়েটারের বুকে কয়েক জায়গায় রক্তের ছাপ। তারপর তার পরনের পাজামার খানিকটা তুলে ধরে কর্নেল বললেন, এই দেখুন সেই গর্তটার কালো কাদা লেগে আছে এই পায়ে, শুধু পায়ের পাতা ধুয়ে এসেছেন। রক্ষাকালীবাবু কর্নেলের কাজে বাধা দিতে সাহস পাননি। এবার কাঁদতে কাঁদতে বললেন, আমি ছোটো কাকাকে খুন করিনি, ওই বজ্জাত হরিপদ হাজরা কদাকার ওর উপর অত্যাচার করতে করতে গুলি চালিয়ে দিল। আমি তখন কাকাকে দুহাতে চেপে ধরেছিলুম। ওসি বললেন, তাহলে গুলি করে খুন করেছে আপনার স্যাঙাত ওই হাজরা? রক্ষাকালীবাবু বললেন, হ্যাঁ, রিভলভার না পিস্তল তা জানি না, আমার কাছে হাজরাবাবুই লুকিয়ে রেখেছিল। কর্নেল বললেন, হাজরাবাবুর কাছে তো সেটা নেই, কোথায় সেটা? আমি তা জানি না। এতক্ষণ শিবকালীবাবু বড় চোখে তাকিয়ে সব দেখছিলেন এবং শুনছিলেন। এবার রাগে খাপ্পা হয়ে বললেন, আমি সব বুঝতে পেরেছি। আমাকে লুকিয়ে তুমি ভোলা আর হাজারাবাবু গুপ্তধন খুঁজে বের করার চক্রান্ত করেছিলে। আমাকে তার ভাগ দিতে চাওনি বলেই আমি এ বাড়িতে এলে তুমি ভূতের ভয় দেখাতে। এই সময় বারান্দায় এক ভদ্রলোককে দেখা গেল। তাকে দেখে শিবকালীবাবু বললেন, আমার শ্বশুরমশাই এসে গেছেন, উনি আমাকে নিষেধ করতেন এদের চক্রান্তের পিছনে ওত পাততে। ভদ্রলোক হাসি মুখে বললেন, কথাটা তুমি ভুলে গেছো বাবাজি। শাহবাজ খান কাবুলিওয়ালার কথা তোমার মনে নেই? সেই এলাকায় টাকা ধারে দেওয়ার কারবার করত। তারপর সে ডাকাতের হাতে মারা পড়েছিল, বেশি দিন নয়, 10-12 বছর আগের কথা। এরপর যারা তার টাকা ধার নিয়েছিল রাত দুপুরে তাদের বাড়ির আনাচে কানাচে তার ভূত ফিসফিস করে দেনার পরিমাণ জানিয়ে যেত। এ নিয়ে কাঞ্চনপুর একেবারে ভয়ে তটস্থ হয়ে গেছিল। শিবকালীবাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, তাই তো, মনে পড়ে গেছে সেই কাবুলি ভূতের কথা। কিন্তু আমি যে স্পষ্ট শুনেছি নিচের ঘরের দেওয়াল ঘড়িতে 1টা বাজলেই দাদা চেঁচামেচি করে বন্দুক ছুটতেন, আর আমার ঘরের জানলার কাছে কাবুলি ভূতটা বলতো, সুদে আসলে 1 লাখ। হালদারমশাই বললেন, আপনার ভগ দেখাত তো আপনার দাদা, যাতে আপনি এখানে না এসে শ্বশুরবাড়িতে থাইকা যান।
শিবকালীবাবু বললেন, আমার কিন্তু মনের মধ্যে একটা সন্দেহ হয়েছিল, তাই মাঝে মাঝে পৈতৃক বাড়িতে এসে রাত কাটাতুম। কর্নেল দেওয়ালে টাঙানো বড় বড় অয়েল পেন্টিং দেখছিলেন। হঠাৎ জানলার পাশে একটা অয়েল পেন্টিং দেওয়াল থেকে একটু সরাতেই কি একটা চৌকো জিনিস মেঝেতে পড়ল। ওসি মিস্টার চ্যাটার্জি বললেন, ওটা কি, টেপ রেকর্ডার মনে হচ্ছে? কর্নেল বললেন, হ্যাঁ, কিন্তু এটার পাশে তার জড়িয়ে হুক তৈরি করা হয়েছে। 1 মিনিট বলে তিনি খাটের তলায় টর্চের আলো ফেললেন। তারপর একটা লম্বা কঞ্চি বের করে বললেন, প্ল্যানটা আশা করি বুঝতে পারছেন মিস্টার চ্যাটার্জি। কর্নেল হুকের ভিতর কঞ্চিটা ঢুকিয়ে সুইচ টিপে দিলেন। প্রথমে ঘসঘস করে কিছুটা শব্দ, তারপর স্পষ্ট জোরালো গলায় বেজে উঠল, সুদে আসলে 1 লাখ। ওসির নির্দেশে একজন পুলিশ অফিসার কবজি আর টেপ রেকর্ডারটা নিয়ে গেলেন। এবার শিবকালীবাবু দাদার দিকে আঙুল তুলে গর্জন করলেন, ঠক চোট, তোমার পেটে পেটে এই বুদ্ধি ছিল? তুমি তোমার নিজের ছোট ভাইকে ভয় দেখিয়ে তোমার চক্রান্ত থেকে দূরে সরাতে চেয়েছিলে। ধর্মের কল বাতাসে নড়ে। এবার কর্নেল আরও একটা ছবির কাছে গেলেন, বললেন, বাঁধানো ছবি একইভাবে অনেকদিন টাঙানো থাকলে তার নিচের দাগটা দেখা যায় না। এটাকেও দেখছি নড়ানো হয়েছিল। দেখি কি বেরোয় এটার পিছন থেকে। পিছন থেকে এবার বেরোলো একটা লাল ছেঁড়া কাপড়ে বাঁধা পুটলি। কর্নেল সেটা খুলে দেখেই বললেন, হ্যাঁ, এটা হচ্ছে গৃহদেবতার লক্ষ লক্ষ টাকার দামি জিনিস কোথায় লুকিয়ে রাখা হয়েছে তারই একটা নকশা। কিন্তু সমস্যা হচ্ছে সারা এলাকা এখন ধ্বংসস্তূপ, তাই ওই গুপ্তধন উদ্ধার করা খুবই কঠিন। ওসির নির্দেশে একজন অফিসার বারান্দা থেকে রক্ষাকালীবাবুর কাছে এসে বললেন, চলুন, আপনাকে গ্রেপ্তার করা হলো। রক্ষাকালীবাবু ভাঙা গলায় চেঁচিয়ে বললেন, আমি ছোট কাকাবাবুর কাছ থেকে এই নকশাটা কেড়ে নিইনি। হাজরাবাবু তাকে গুলি করার জন্য পিস্তল তুলেছে দেখে ছোট কাকা এটা আমার দিকে ছুড়ে দেন। তারপর হাজরা পরপর 3টে গুলি করার পর তিনি আমার বুকে ঝাঁপিয়ে পড়েন। আমি জানতাম না হাজরাবাবু আর ওই বদমাস ফোলা তাকে এভাবে মেরে ফেলবে। এই নকশাটা আমি হাজরাকে দিইনি, বলেছিলাম বাড়িতে এসো, তারপর কথা হবে। পুলিশ অফিসার তাকে টানতে নিয়ে গেলেন। এরপর আমরা নিচের তলায় ভোলার ঘরে গেলুম। পুলিশ ঘরটা তন্ন তন্ন করে খুঁজেও সেই আগ্নেয়াস্ত্রটা পেল না। এই সময় কর্নেল চুরুট ধরিয়ে উঠোনে নেমে কি যেন ভাবছিলেন। তার হাতে তখনও সেই লাল ন্যাকড়ায় বাঁধা নকশাটা। তিনি সেটা আমাকে ধরতে দিয়ে ডাকলেন, মিস্টার চ্যাটার্জি, আমি নিশ্চিত নই, তবে আমার ধারণা হরিপদ হাজরা মন্দিরের পেছনে লুকিয়ে নিশ্চয়ই কোনো একটা কাজ করছিল। তার তো ঘটনার পরই গা ঢাকা দেওয়ার কথা। কাজে আসুন দেখি হাজরা কি করছিল। কর্নেলের পিছনে আমিও হালদার মশাই এবং কর্নেলের আগে ওসি মিস্টার চ্যাটার্জি সেই দরজা দিয়ে ঠাকুর বাড়িতে গেলুম। মন্দিরের পিছনেই কিছু ঝোপঝাড় আছে। কর্নেল একটা ঝোপের সামনে থমকে দাঁড়ালেন। দেখলুম ঝোপটা কাত হয়ে আছে, নিচের মাটিটাও যেন পায়ে চেপে বসানো। কর্নেল ঝোপটা দুহাতে টেনে শেকড় শুদ্ধ উপড়ে ফেললেন। তারপরই রুমালে জড়ানো একটা জিনিস দেখা গেল। কর্নেল সেটা তুলে নিয়ে বললেন, মাই গুডনেস, এটা তো দেখছি 6 রাউন্ডার রিভলভার। মিস্টার চ্যাটার্জি রুমালে জড়িয়ে রিভলভারটা নিয়ে একটু হেসে বললেন, কর্নেল সাহেবের সম্পর্কে যা শুনেছিলুম তার প্রমাণ আজ বারবার পেয়েছি। হালদার মশাই বললেন, কর্নেল স্যার, এই ম্যাপখান পাইলে মাকালির গয়নাগাটি উদ্ধার করতে পারবেন? কর্নেল একটু হেসে বললেন, আগে মামলাটা শেষ হোক, দোষীরা সাজা পাক, তারপর আবার একবার কাঞ্চনপুরে এসে হানা দেওয়া যাবে।